কাহিনীতে চলে যাই। এটা অনিকের বাবার কাহিনী। অনিকের বাবা, ওদের বাড়ি আর কি, দাদা বাড়ি হচ্ছে আপনার বিল অঞ্চলে, বাংলাদেশের একটা বিল অঞ্চল হচ্ছে ওদের দাদা বাড়ি। অ্যান্ড ইটস বিন লং টাইম, লাইক এটা হচ্ছে হয়তো 70-এর দিকের বা স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার কিছু আগে, এরকম সময়, অনেক আগে। তখন অনেকের বাবা বেশি ইয়াং ছিলেন আর কি, উনি তখন মানে কেবল কৈশোর ছাড়াই আর কি এরকম পদার্পণ করছে, এরকম সময়কার কাহিনী। আচ্ছা। তো উনি বাড়ি যায় আর কি। ওই সময় বাড়ি যাওয়ার জন্য ওনাদের লাগতো, লঞ্চে করে যাওয়া লাগতো। ঢাকা থেকে ওরকম ব্যবস্থা ছিল না বাসে করে যাওয়ার মতো, আর গেলেও সেটা অনেক অনেক ঝামেলার ছিল আর কি। লাইক বা একটা জায়গায় যে সেখান থেকে সুইচ করতে হতো, তৈরি করতে হতো, এবং যেহেতু বিল অঞ্চল সরাসরি বাড়িতে পৌঁছানোর অবস্থা ছিল না, তো লঞ্চে করে যে এক জায়গায় তারা নামতো, সেখান থেকে মানে আপনার হাঁটা পথে দেন নৌকা এরকম করে করে যাওয়া লাগতো। তো যে কারণে হোক, ওর বাবা যখন নাকি ওইবার বাড়ি যায়, তো তখন যেই লঞ্চটাতে তার যাওয়ার কথা, মানে সেই লঞ্চটা সে টাইম মতো পায় না। আচ্ছা। তো এটা ছুটে যাওয়ার কারণে তাকে ওয়েট করতে হয় অনেকক্ষণ। ওয়েট করার পরে দেখে যে একটা লঞ্চ ওইটার কাছাকাছি আর একটা জায়গায় যাবে, সেটা একটু ছোট লঞ্চ, এবং মানে একটু মানে টাইমটা হচ্ছে আপনার তখন থেকে আরো 3-4 ঘন্টা পরে। আদারওয়াইজ ওনাকে ওয়েট করতে হবে নেক্সট ডে পর্যন্ত, অনেক লম্বা সময়, অথবা ওনাকে ঘুরে ফিরে বাসে যাওয়ার কোন একটা ব্যবস্থা। আর সম্ভবত ওর দাদা বা কেউ একজন এরকম অসুস্থ ছিল ওই সময়, তো ওনাকে যেতেই হবে ইমার্জেন্সি কারণে। তো উনি যেটা করেন, উনি ডিসিশন নেন ওই ছোট লঞ্চে করে উনি পাড়ি দেবেন আর কি ওই টাইমটা। আচ্ছা। সো যেই উনি ওখানে তারপর ওয়েট করতে করতে ওই যখন নাকি ওই লঞ্চটা আসে, ছোট লঞ্চটা, তো ছোট লঞ্চে উনি ওঠেন। তো ছোট লঞ্চে ওনাদের ওঠার প্রতি ভয় ছিল হচ্ছে একটা, যে ওই জায়গায় যাওয়ার জন্য পদ্মা নদী পাড়ি দিতে হতো। তো পদ্মা অনেক বড় নদী, আপনারা এখনই জানি, ওই সময়ের পদ্মার অবস্থা ছিল আরো বড়, এবং অ্যাকচুয়ালি ওই সময় নাকি কুল কিনারা দেখা যেত না। অ্যান্ড দ্যাট ইজ ট্রুথ যে রাসেল ভাই, আমি আমার জীবন দশায় আমি ছোটকালে একবার আমার নানির সাথে পদ্মায় গিয়েছিলাম লঞ্চে, তখন আমি নিজেই দেখছি যে আসলে ওই পার দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে আপনার 80-র দশকের কথা। হ্যাঁ, তো এটা তো আরো আগের কথা, তখন এরকমই ছিল। তো রাতের বেলা উনি ওই ছোট লঞ্চে করে রওনা দেন। আচ্ছা। তো বলছে যে লঞ্চ যাচ্ছে, এবং মানে ওই মানে ধরেন সন্ধ্যার দিক থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, এবং চলতে 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 এক সময় ধরেন ভোরের দিকে বা মধ্যরাতে 2টা-3টা এরকম একটা সময় ওই যে জায়গাটায় যাওয়ার কথা ওই জায়গাটা টাচ করছে লঞ্চ। আচ্ছা। এবং উনি নেমে যান ওখান থেকে। তো লঞ্চ থেকে যখন নামেন, ঘাটে নেমে দেখেন যে আসলে তেমন কিছুই নাই। যে জায়গাটা নামছে ওইটা কোনো প্রমিনেন্ট জায়গাও না, মানে ওই জায়গার যে খুব পরিচিতি আছে বা ওইটা কোনো বড় বন্দর বা লঞ্চ ঘাট যেখান থেকে মানুষ মুভ করে সেরকম না, নিতান্তই গ্রাম্য এলাকা, এবং একদমই বাতি টাতি কিছুই নাই। লঞ্চ ঘাটে যে পল্টন থেকে বের হয়ে উনি যখন হেঁটে উঠলো গ্রামের মেঠো রাস্তায়, দেখলো যে কিছুই নেই ওখানে, মানে একদমই কিছু নেই, শুনশান। আচ্ছা। তো উনি চিন্তা করতেছে, আমি যদি এখন বাড়ি না যাই, আমি এখানে ওয়েট করি, সেটা করতে পারি সকাল পর্যন্ত, অথবা আমি হেঁটে যেতে পারি। তো যেহেতু ওনাদের গ্রামের সাথে যথেষ্ট কানেক্টিভিটি ছিল, ছোটকালে ওনার বড় হয়েছে গ্রামে, উনি ডিসিশন নেন যে আমি হাঁটা দিই। আচ্ছা। একটা ওনার আন্দাজ আছে, উনি ওই জায়গাটা খুব ভালো মতন ছিলেন না যেখানে নামছেন, বাট ওনার একটা আন্দাজ আছে যে এইখানের পরে এই জায়গায় যেতে হবে, এই জায়গা থেকে এত দূর হাঁটার পরে আমি ওখানে এই বিলের ওখানে মাঝি টাজি পাবো, কাউকে ফেলে হয়তো ভোরের দিকে আমি চলে যেতে পারবো। এরকম একটা চিন্তা করে উনি হাঁটা দেন। তো উনি যখন হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন গ্রামের রাস্তা, এর মধ্যে ওই সময়টা ছিল হচ্ছে ঠিক আপনার ফসল তোলার সময়টা, মানে মানে শীত আসতেছে আবার আসতেছে না, গ্রামে একটু ঠান্ডা পড়ে যায়, কিছু কুয়াশা ধরে আর কি ওই সময়। আচ্ছা। তো উনি কুয়াশা ধরছে এবং একটু ওনার গায়েও লাগতেছে কুয়াশা, এবং মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই অবস্থায় উনি হেঁটে হেঁটে যেতে থাকেন। আচ্ছা। তো উনি ব্যাগের মধ্যে একটা টর্চ লাইট ছিল, মানে ফ্ল্যাশ লাইট, যে ছোট সিগাল কোম্পানির ফ্ল্যাশ লাইট ছোট, তো ওগুলো আর কি, মানে তখনকার সময় যেটা বলছে যে সিগাল ফ্ল্যাশ লাইট, তো ওইটা উনি খুঁজে বের করে ব্যাগের থেকে, এবং ওটা জ্বালায় পথের মধ্যে দিয়ে দিয়ে হেঁটে 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 উনি যাচ্ছেন। তো যেতে যেতে গ্রামের রাস্তা বেশ এনজয়ও করতেছেন, এবং ওই সময় মনে করেন যে রাত তখন মানে এমন অবস্থা হয়েছে যে চাঁদ পড়ে গেছে, চাঁদ নাই আকাশে, আকাশে জাস্ট চাঁদ যে পড়ে গেছে, চাঁদের হালকা একটা আলো মতো আকাশে থাকে আর কি, এরকম দেখা যাচ্ছে। তো হাঁটতে 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 এমন একটা জায়গায় আসছেন যে জায়গা হচ্ছে যে আপনার একটা বড় রাস্তা উঠে গেছে, এবং রাস্তার পাশ থেকে রাস্তা পার হওয়ার পর
আরেকটা রাস্তা নামছে, এবং ওই রাস্তাটা যখন উনি নামতেছেন ওনার কিছু স্মৃতি মনে পড়ছে যে ওনার কৈশোরে, ওনার আরো ছোটকালে, উনি যখন আচ্ছা। নাকি ওনার বয়স 10-11 বছর, হুম। তখন উনি ওনার দাদার সাথে ওই এলাকা দিয়ে আসছিলেন, আচ্ছা। এবং যখন আসছেন তখন ওনার দাদা ওনাকে বলছিলেন যে এই রাস্তা দিয়ে কেউ রাত্রে চলে না, হুম। চলাফেরা করে না, ওই যে রাস্তাটা দেখাইছিল, কারণ ওনার দাদা ওনাকে নিয়ে আসছিল আরো ওই পাশ থেকে। আচ্ছা। তো উনি চিন্তা করলো যে আমি আমার দাদার যে রাস্তা দিয়ে আমাকে আনছে, বড় রাস্তা দিয়ে, সেটা আনছিল ভ্যান গাড়িতে করে, হুম। মানে 3 চাকার ভ্যান। হুম। এখানে আমার 3 চাকার ভ্যান নেই এবং বহু দূরের রাস্তা ওনার মনে পড়ে আর কি। তো ওই রাস্তাটা শর্টকাট, যেটার কথা বলছে যে এখান দিয়ে মানুষ চলে না রাত হলে। তো উনি চিন্তা করছে এখানে কি নামবো, কেন চলে না, দাদা এত কিছু বলেননি, কিন্তু কনফিউশন আছে। তো উনি অনেক চিন্তা ভাবনা করে উনি করলো কি, রাস্তা ক্রস করে ওই রাস্তায় নামছে যেটাতে মানুষ চলে না রাতে। তো উনি ওখান থেকে নেমে হাঁটা ধরছে, হাঁটতে ওইটা হচ্ছে বলছে যে একটা আইল থাকে যে গ্রামে ফসলের জমির মাঝখানে আইল, তার থেকে একটু বেশি চওড়া, আচ্ছা। মানে বেসিক্যালি হয়তো একটা ভ্যান গাড়ি কোনো সময় যেতে পারে এরকম। এবং যেতে যেতে উনি দূরে দেখতেছে যে বাঁশঝাড় এরকম ছেয়ে গেছে। বাঁশঝাড় যখন ছেয়ে গেছে ওনার কাছে একটু ভয় লাগতেছে, কারণ বাঁশঝাড় সম্পর্কে অনেক কিছু প্রচলিত আছে গ্রামে, যে বাঁশঝাড় থেকে নাকি বাঁশ পড়ে থাকে, এসব কথা তখন ওনার মাথায় আসতেছে আর কি। তো উনি এতটা আমল নেন নাই, উনি যাচ্ছে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে এবং কোনো বাঁশ পড়া উনি পান নাই, যাচ্ছে। তো যখন উনি বাঁশঝাড়টা পার হচ্ছেন, মানে প্রায় মাঝামাঝি জায়গায়, তখন একটা শব্দ পায়। শব্দটা হচ্ছে জোরে বাতাস গেলে যেরকম মানে একটা হুইসেল তৈরি করে, সেরকম একটা হুইসেল টাইপের সাউন্ড মনে হচ্ছে যে কিছু একটা ছুটে চলতেছে দুই পাশে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। তো উনি মানে একটু ওনার গা শিরশির করে ওঠে, ঘটনা কি। তো উনি এক জায়গায় থেমে যান, থেমে যেয়ে উনি কান পাতেন, দেখে শব্দ নাই। আবার উনি হাঁটা শুরু করছেন, আবার হুইসেলটা শুরু হয়। ইটস লাইক আমরা যদি কোনো বাতাসের মধ্যে দিয়ে খুব দ্রুত যানবাহন লাইক মোটরসাইকেল বা সাইকেলে যাই, আমাদের কানে কিন্তু একটা বাতাস লাগে, কাইন্ড অফ লাইক দ্যাট, ওরকম একটা বাতাসের শব্দ উনি পাচ্ছেন। তো উনি হাঁটতে থাকেন, চিন্তা করে যে কোনো হোক এখানে আমার থেমে দাঁড়ালে খামাখা চলবে না। হ্যাঁ, চলবে না, জিনিসটা আসলে একটা বাজে জিনিস, বা যেটাই হোক ভয় লাগবে বা হোয়াটএভার, চিন্তা করে ভয়ও পাইছে উনি কিছুটা। তো হাঁটতে 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 উনি আরো সামনে চলে যায়। তো বেশ কিছু দূর যে উনি দেখে ওনার হাতের বাম দিকে ওই গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ি একটা, ওখানে এক জমিদার ছিল। সেই জমিদারের মানে এক সময় এরা এখানে রুল করতো এবং অনেকে করতো, পরবর্তীতে তারা এগুলো ছেড়ে দিয়ে ভারতে চলে যায়, তাদের প্রপার্টিজ লেফট ওভার ওখানে আছে। তো ওই জমিদার বাড়িটা যখন উনি দেখে, হচ্ছে জমিদার বাড়ির অবয়ব দেখা যাচ্ছে পাশে, ভাঙাচোরা এই জানলা টালনা, তখন ওনার মনে হয় যে আসলে এই জমিদার বাড়ির কারণেই কি মানুষ এই রাস্তাটা পরিহার করে চলে কিনা, হু নোজ, অনেক কিছুই তো শোনা যায় জমিদার বাড়ি সম্বন্ধে। যাই হোক, উনি ওইটা মাথায় আসে এবং আর একটু ভয় বেড়ে যায় ওনার জমিদার বাড়ি সম্পর্কে। তো হেঁটে 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 উনি যখন জমিদার বাড়িটা পার হচ্ছে রাসেল ভাই, তখন ওনার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে। মানে পাশ থেকে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখতেছে, বাড়ির সামনের আঙিনা এটা সেটা, তখন খুব ইন্টারেস্টিং লাগে। তো উনি মনে করে যে আমি এখানে একটা সিগারেট খাই। হ্যাঁ, তো ওখানে উনি থেমে একটা সিগারেট উনি ধরায় আগুন দিয়ে। সিগারেট যখন উনি ধরাচ্ছে, ওনার কাছে তখন মনে হয় যে আলোটা ধরানোর সময় পাশ থেকে কিছু সাক্ষাৎ করে সরে গেছে। ইটস লাইক অন্ধকারে কেউ একজন আশেপাশে থাকলে, আগুন জ্বালালে যেমন কেউ দৌড় দিয়ে সরে গেলে পাশ থেকে, এরকম একটা ফিলিংস ওনার কাছে কাজ করেছে। হ্যাঁ, মাথার মধ্যে। তার মানে আমার সাথে কেউ ছিল আশেপাশে, এত সাইলেন্টলি, এত মানে ওনার কাছে বেশ লাগা শুরু করে। তো উনি সিগারেট ধরায় উনি খেতে থাকে, খেতে খেতে উনি সিগারেট টানতে থাকে এবং হাঁটের সামনে, এবং হাঁটতে 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 জমিদার বাড়ির আঙিনাটা ক্রস করে, এবং ওনার কাছে তখন থেকে মনে হওয়া শুরু করে যে ওনার পিছনে মানুষ আছে, কেউ কিছু জিনিস হাঁটতেছে, সামথিং লাইক দ্যাট। তো উনি পিছনে উকি দেয়, পিছনে ফিরে কাউকে দেখে না, বাট যখনই ফিরে হাঁটা ধরে মনে হয় যে ওনার সাথে সাথে কেউ হেঁটে হেঁটে ফলো করতেছে। এবং এরকম করে যেতে যেতে উনি এক পর্যায়ে ওই যে সেই বিল, ওটার পাশে চলে আসে। ওইটার পাশে এসে উনি দেখে একটা নৌকা, ওখানে একটা নৌকা রাখা আছে, এবং নৌকার উপরে একটা মানুষ বসা, বোঝা যাচ্ছে মানে দূর থেকে যে একটা অবয়ব, মানে কেউ বসে আছে, গায়ের মধ্যে চাদর বা কিছু দিয়ে ঢাকা। এটা একটা কোনো কিছুর স্তূপ হতে পারে, আবার একটা মানুষও হতে পারে, এরকম কিছু একটা। তো উনি চিন্তা করে যে আমার তো এখান থেকেই যেতে হবে বিলে, আমার রাস্তার নাই, এবং নৌকা যেহেতু একটা আছে, উনি হেঁটে হেঁটে যায়, যে উনি গলা চড়ায় ডাক দেয়, এই মাঝি আসো নাকি এসে। তো কোনো শব্দ নাই,
2বার 3বার ডাকার পরে ওই যে ওনার যে একটা দেখা যাচ্ছে যে একটা স্তূপের মতো ওটা নড়ে উঠছে, এক্সকিউজ মি, নড়ে ওঠার পরে উনি বুঝে যে একজন মানুষ উঠে বসছে, মাথার উপর থেকে কাপড় সরাচ্ছে না, উনি বলে আমাকে নিয়ে যাবা অমুক জায়গায়, একটা জায়গা, যে জায়গা উনি যাবে ওই জায়গার নাম বলে। তো ওখানে কিছু বলে না, দেখে যে একটা দাঁড় ঠাস করে শুধু পানিতে পড়ছে, উনি যাবে। তো উনি ভাবে যে এটা হয়তো এত ভোর রাতে ঘুম জড়ানো যাইতে পারে এর জন্য। তো উনি কিছু না বলে আস্তে করে নৌকা উঠে বসে। তো নৌকায় যখন উঠে বসে দেখে যে বেশ দুলুনি, ছোট নৌকা, মানে এটাতে বেশি হলে 2-1 জনের বেশি মানুষ চড়তে পারে না। যখন নৌকায় উঠে বসার পরে দেখে যে ব্যাপক দুলুনি শুরু হয়ে গেছে, আচ্ছা, যে ওখানে লাইক কয়েকজন মিলে নৌকাটাকে দুলালে যেরকম হয় সেরকম। তো দেখে যে ওই যে মাঝি ছিল হাতে লাঠি দাঁড়, সে পানির মধ্যে ঝাপ করে 2-1 বারে দাঁড় দিয়ে এরকম বাড়ি দেয়, তারপর দুলুনিটা কমে। তো ওনার কাছে মনে হয়েছিল যে উনি যখন নৌকা উঠছে অন্য কেউ নৌকা ওঠার চেষ্টা করছে এই সময়, বাট ওঠে নাই সামহাও। যাই হোক, নৌকাটা ওই লোকটা ছেড়ে দেয় এবং নৌকা আস্তে আস্তে যেতে থাকে। তো উনি মাঝির সাথে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ, যে কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়, রাত্রেবেলা আপনার এখানে কোনো নাই, কোনো একটা কুপি জ্বালেন। মাঝি কোনো কথা বলতেছে না। তো উনি ওনার সিগারেট শেষে, ওনার না ভয় একটা ভেতরে কাজ করতে থাকে, বিকজ অফ নৌকার পানির মধ্যেও একটা কুয়াশা বিলে, এবং ওই বিলের আশেপাশে মাছ ধরার জন্য বিভিন্ন পাতা থাকে, ওটা কি বলে, ওই যে জালের মতো পাতা থাকে। বুঝতে পেরেছি। তো উনি মনে মনে আবার চিন্তা করে যে এগুলো অনেক গল্প শুনছে বিল সম্পর্কে এই সম্বন্ধে, এবং রাত কয়টা বাজে। তখন উনি করে না ঘড়ি বের করে, ওনার হাতে একটা সিকো ঘড়ি ছিল, ওখানে তাকায় ওই যে সিগারেটের আলো দিয়ে জোরে যে তাকায় দেখে তখন 3:30 এরকম বাজে আর কি। তো ওখানে যাচ্ছে, পানি দিয়ে দেখে যে আস্তে আস্তে যাচ্ছে। তো উনি চিন্তা করে যে উনি লাইট মারবে কিনা। তো একবার ভাবে লাইট মারবে মাঝির দিকে, হাতে ফ্ল্যাশ লাইট ছিল। তো ভাবে যে আবার গ্রামে এটাকে খুব বাজে ভাবে নাকি দেখা হয় কারো চেহারার উপর ফ্ল্যাশ মারলে। এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তখন চিন্তা করে এটা আবার ওই মাঝি অফেন্ডেড হয় কিনা। তো মাঝি ওনার সাথে কথা বলে না। তো উনি খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কি ব্যাপার। তো এক সময় নৌকাটা যেতে 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 ওনার যে গন্তব্যের যে জায়গা তার কাছে চলে আসে, এসে দেখে যে নৌকাটা আস্তে 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 করে পাড়ের কাছে নিয়ে আসতেছে। পাড়ের ঠিক না ঠেকায় মাঝিটা করে কি, ওই বইটা দিয়ে, মানে হাতের যে লগিটা ছিল ওইটা যে পানির মধ্যে বাড়ি দিয়ে আঘাত করে আটকায় রাখে, মানে নৌকাটাকে থামায় দেয়। আচ্ছা, তো উনি বলতেছে যে কি ব্যাপার, পাড়ে নামাচ্ছেন না কেন। তো ওই সময় মাঝি প্রথম কথা বলে, এবং কথাটা রাসেল ভাই লাইক খুবই মানে ডিফারেন্ট টাইপের টোন, লাইক একটা পুরুষ মহিলা মিলায় যেরকম টোন করে, যেরকম লাইক একটা মানে মানুষের টোনের সাথে মিল নাই। টোনটা হচ্ছে নাইমেন না এমন ভাবে বলে, লাইক খুবই মানে ভয়ঙ্কর একটা টোনে। ওর শুনে ওর গায়ের সব লোম দাঁড়ায় যায়, এবং সে তাকায় দেখে যে ওই যে পাড় যে আছে নদীর পাড়ে, ওখানে চোখ জ্বলতেছে কিছু। ইটস লাইক ধরেন আপনার কোনো শিয়াল বা নেকড়ে টাইপের কোনো প্রাণী যদি ওখানে থাকে এরকম, এবং অনেকগুলা ঠিক ওই পাড়ের মধ্যে। তাকে বলছে নাইমেন না বলে, সে ওর গায়ে তো লোম দাঁড়ায় গেছে, ও পানিতে নামতেছে না, আর ওই নৌকাও বসে থাকতে পারতেছে না ওনার আব্বা। তো হঠাৎ করে সে তারপর চিন্তা করে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে যে মাঝি যে ছিল সে নাই, ওখানে শুধু একটা চাদর পড়ে আছে। আচ্ছা, খুবই চাদরটা লাইক আপনার মানে একটা হঠাৎ করে একটা বস্তু যদি চলে যায় চাদরটা রেখে দেয়, ইটস লাইক দ্যাট, এরকম ভাবে পড়ে আছে। তো উনি বসে তখন কি করে, ওখানে বসে আস্তে আস্তে দোয়া পড়তে থাকে, এবং যখন দোয়া পড়ে তখন দেখে যে ওই দূরের ওগুলা আরেকটু সরে যাচ্ছে এবং গড়গড় গড়গড় শব্দ করতেছে। এরকম করতে করতে এক সময় মানে ফজরের আজান দেয় দূর থেকে। আজান দেওয়ার পর উনি দেখে আর কিছু নাই ওখানে। তো উনি আস্তে আস্তে নেমে যখন নাকি উনি ওই নৌকাটাতে পাড়া দিয়ে নামতে দেখে নৌকাটা ফুস করে ডুবে গেছে পানিতে। উনার লাস্ট পাড়া মানে ওই যখন নেমে যাচ্ছে তখন নৌকাটা পানিতে ডুবে গেছে। তো তারপরে উনি অনেক মানে ভয় পেয়ে এবং উথাল পাতাল গায়ে জ্বর এসে যায় ওনার। উনি বাড়িতে আসে, এসে এই ঘটনাটা বলে যে আমি এভাবে আসছি। তো তখন ওনার বাসার থেকে ওনার বাবা দাদারা বলে যে কেন তুমি এইভাবে আসলা, এই রাস্তা দিয়ে আসা ঠিক হয়নি, তুমি ওই রাস্তা দিয়ে আসতা, এই রাস্তাটা অভিশপ্ত, এখানে অনেক আজে বাজে জিনিস আছে, এবং এখানে যে তুমি যে মাঝিকে দেখছো এটা আসলে একটা খারাপ জিনিস। এখানে খারাপ জিনিস হলেও সে মানুষকে কম ক্ষতি করছে, কারণ মানুষ বলা হয় যে এখানে একটা মাঝি ছিল, সে কোন একটা অত্যাচারে মারা যায়, সামহাউ তার একটা এখানে মানে রয়ে গেছে। আর ওই নৌকা যেটা তুমি দেখছো, এই নৌকাটা ওখানে ডুবা নৌকা, এই নৌকা আসলে পানিতে চলার জিনিস না। আচ্ছা,
এটাতে করে তুমি পার হয়ে আসছো কেন, এটা একটা মিস্ট্রি টাইপের জিনিস ওনার হয়ে যায়। তো যে ওনার একটা বাজে এক্সপিরিয়েন্স, এখন নাকি ওখানে অনেক শহর টহর হয়ে গেছে, ওই রাস্তাগুলো অনেক উন্নত ডেভেলপ হয়েছে, যেসব জমিদার বাড়িতে অন্য মানুষ নিয়ে অফিস বানাইছে সরকারি, এগুলো আর কি। আপনার কাছে কি মনে হয় কারণটা আসলে? আমার কাছে মনে হয় রাসেল ভাই, ইট ক্যান বি বাজে জিন, বাজে এন্টিটিস, ভালো এন্টিটিস দুইটাই আছে। জিনদের মধ্যে খারাপ ভালো আছে। মোস্ট প্রবাবলি সে কোনো ভালো জিনের কাছে হেল্প পাইছে ওখানে, তাকে যখন নাকি ওই জায়গাটা পৌঁছাই দিছে, ওই জায়গাটাতে যেই শিয়াল টাইপের কিছু দাঁড়ায় ছিল, সেগুলো কোনো খারাপ জিন হতে পারে। তাহলে মাঝিটাকে আপনি কি বলবেন? মাঝিটাকে আমি বলবো যে এটা কোনো ভালো জিন হবে। আচ্ছা, তার মানে তাকে ভয় না পাওয়াটা কোনো দোষের কিছু হয় না? দোষের কিছু হয় না, কাজ সে যদি আগে কথা বলতো, দেখেন পুরা রাস্তার মধ্যে কিন্তু সে কোনো কথা বলে নাই, তাহলে কিন্তু এই লোক ভয় পেয়ে যেত বা সামথিং হতো, ঠিক না? সে যদি আগে ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, উনি ভয় হয়তো এখানে হার্ট ফিল করতে পারতো, ঠিক না? সেটাই। সে কিন্তু সেটা করে নাই, সে একদম ধীরে এসে করছে, সেটাই সামহাও তাকে বন্ধ করে দিচ্ছে। তো ওইটা ছিল কোনো ভালো জিন, আর যেগুলো পাড়ে ছিল সেগুলো কোনো খারাপ জিনিস। হয়তো ওনার রাস্তাতে ওনাকে যারা ফলো করতেছিল ওইটাও কোনো খারাপ জিনিস ছিল। মানে আপনার কি কোনো সময় এরকম মনে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাফেরার সময়, বিভিন্ন সময়ে যে বিভিন্ন জায়গায় যাওয়া আসার সময় পথে আমরাও তো অনেকের হেল্প পাই, কোন সময় এরকম মনে হচ্ছে তাদের মধ্যে সবাই মানে সবাই যে মানুষ এরকম তো ভাবার? এটা অ্যাকচুয়ালি আমরা যতটুকু মানে জানি বা যতটুকু দেখি, জিনদের মধ্যে তো অনেকেই আছে আমাদের মধ্যে বসবাস করে, উই ডোন্ট ইভেন নো যে আসলে কি। যেমন আমি একবার একটা স্টোরি বলছিলাম ভূতে ফেমে, যে পুরান ঢাকার একটা মাঠের মধ্যে দেখছিল আমার এক ফ্রেন্ড, অনেকদিন আগে বলেছে, যে অনেকগুলো ওর সকালে ঘুম থেকে মানে ভোরে ফজরের নামাজের ঠিক পরে। আপনার কি মনে আছে মাঠটা মনে হয় আমরা দেখতেও গিয়েছিলাম? দেখতে গেছিলাম, রাইট। হ্যাঁ, ওই মাঠে দৌড়াদৌড়ি করতেছে কতগুলো ছেলে, এবং এগুলো দেখে বোঝা যাচ্ছে না কি। মাঠের মধ্যে দিয়ে নামাজ পড়া শেষ করে প্রথম মুসল্লি ঢুকলো, সাথে সাথে প্রত্যেকটাই এক হয়ে একজন হয়ে গেল, রাইট, হয়ে আস্তে করে একটা পিঠে ছালার ব্যাগ নিয়ে বের হয়ে গেল। সো আমরা কিন্তু জানি না কে কোথায় আছে। হ্যাঁ, সো হইতে পারে একটা মানে মানুষের মতো চলাফেরা করতেছে, হতে পারে আমরা যেমন অনেক আগে ছোটকালে ঘটনা শুনতাম, এইসব কাহিনী এখনো অনেক পাই, মানুষের কাছ থেকে আসে, মেইলে আসে, এসে কিন্তু এগুলো বলি না, কারণ এটা অনেক চর্চিত। যে অনেক মাদ্রাসায় অমুক একটা ছাত্র ছিল, পরে দেখা গেল যে সে। আপনার এলাকাতেও এরকম ঘটনা আছে অনেক? আমার এলাকাতে যে মাদ্রাসা একটা আছে, ওখানে তো প্রতিদিনই ঘটনা ঘটে। আমার এক আত্মীয়র বাসা খুব কাছে, সে প্রায় রাত্রে চিৎকার শুনে ভূত ভূত ভূত, কোথা থেকে শুনে? মাদ্রাসার ছেলেমেয়েরা চিৎকার করতেছে। তো পরে মানুষের কাছ থেকে শুনছে যখন নাকি জিনরা আসে ডিস্টার্ব করে। তো এইটা মানে এত বেশি শোনা কাহিনী হয়ে যায় যে আমরা আচ্ছা এটাকে আর শেয়ার নাই করি। এটা শুনলে মানুষ বলবে যে আমরা শুনেছি, কিন্তু যেটা একই ঘটনা যখন অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে, তখন সেইটা আসলে সেই সন্দেহের কোনো অবকাশ নেই। এই যে এই ধরনের কাহিনী মাদ্রাসায় ছাত্র হিসাবে আসা, ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে আসা, রাসেল ভাই আপনার নিজের বাড়ি রাজশাহী, সেখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই কাহিনীটা কিন্তু খুবই কমন। রাজশাহী ইউনিভার্সিটি অনেকে বলেছে যে ছাত্র লাইট নিভাই দিচ্ছে হাত বড় করে, এবং পরবর্তীতে তাকে দেখা যায়নি। এই ধরনের ঘটনা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক শুনছি আমি, অনেক মানুষের মুখে। তারপর অনেকের কাছে শুনছি এরকম যে সকালবেলা এসে ডাক দিয়ে নিয়ে গেছে জমিতে চাষ করার জন্য, হ্যাঁ, বা মাটি কাটার জন্য, পরে যে দেখে তার সাথে কুস্তি হয়েছে। এগুলো একদম রেগুলার ঘটনা শোনা যায়। এমন শুনছি মানে এই যে কুস্তির ঘটনাটা আমি একদম আমার নানা বাড়ির মানুষের কাছ থেকেও শুনছি, এবং তাদের ব্লাড লাইনের মধ্যে বলছে। সো কিন্তু পরবর্তীতে আরো মানুষের কাছে শোনার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি, কারণ ওইটা এক অঞ্চল, এটা আরেক অঞ্চল, মানে বিভিন্ন অঞ্চল থেকে। সো এগুলো নিশ্চয়ই ঘটে রাসেল ভাই, না ঘটলে তো মানুষ না হয় না। যে একটা ঘটনা আমি কলকাতা থেকে পাচ্ছি, ঠিক একই ঘটনা ঢাকায় একজন বসে লিখছে, একই রকমের ঘটনা, শুধুমাত্র প্রেক্ষাপট ভিন্ন, মানুষগুলো আলাদা। এই জিনিসগুলো কিন্তু খুবই মানে আজব। তেমনকি এইসবের প্রকারভেদ, ওই যে আপনি ইংলিশ বইগুলোতে, ইংলিশ সাহিত্যে, ইংলিশ হরর বইতে দেখবেন যে লেখা থাকে যে হেডলেস হর্সম্যান। এটা আমি আগে বলছি, হেডলেস হর্সম্যান বাংলাদেশেও আছে, বাংলাদেশে বাংলায় বলে কন্ধকাটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু কমন। এটা নিয়ে একটা খুব চমৎকার ব্যাখ্যা আছে। মানে ব্যাখ্যাটা হচ্ছে, মানে একজন আমার খুব পরিচিত একজন, মানে আমার খুব বন্ধুর মতো এবং বড় ভাই, তিনি একটা কথা বলেছিলেন, সেটা একটু মানে হাস্যকর হবে, তারপর আমি একটু বলছি। উনি বলেন যে আসলে আমরা সামহাও হয়তো অন্য জগতের সাথে কানেক্টেড হয়ে যাই। তো যেরকম হয় না যে অন্য জগতের কোন একটা এন্টিটি আমরা দেখছি বা কিছুটা আমরা দেখছি, সেটা হয়তো ফুললি ডাউনলোডেড হতে পারে না, তাই জন্য অর্ধেক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। সেটাই।
তো যাই হোক, মানুষ দেখে আর কি একশো। হ্যাঁ মানুষ দেখে, সেটাই। তো যাই হোক, এরকম ঘটনা নিয়ে এবং আলোচনা আরো বাবু ভাইয়ের সাথে থাকবে আমাদের আরো একবার। আমাদের স্টুডিওতে আরো একজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, আমরা চলে যাব সরাসরি তার কাছে। প্রথমে জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনাটি আমরা শুনে আসবো। চলুন আপনার সাথে কথা বলি একটু। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি এসেছি মিরপুর ডিউএইচএস থেকে। আমি মোহাম্মদ কামরুজ্জামান তুষার। আমি একটা প্রাইভেট হসপিটালে কর্মরত আছি। আচ্ছা, এবং আপনি প্রাইভেট হসপিটালে কর্মরত আছেন এবং আপনার ঘটনাটাও খুব আজবভাবে অ্যাম্বুলেন্স নিয়ে রিলেটেড। ওকে রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে 2017 সালের 1 অক্টোবর। সেদিন ছিল আমার মামার বিয়ে। তো আমি বলে নিচ্ছি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। ঘটনাটা ঘটেছে আসলে কুমিল্লার দাউদকান্দিতে। তো আমরা 3 কলিগ মিলে সকালে রওনা হই দাউদকান্দির উদ্দেশ্যে। আমরা খুব ভালোভাবেই 2টি বাইকে করে 3 জন জার্নি করে খুব সুন্দরভাবেই পৌঁছাই। সারাদিন বিয়ের প্রোগ্রাম শেষ করি আমরা সন্ধ্যা হয় এরকম একটা অবস্থা। আমরা আবার রওনা করি ঢাকার উদ্দেশ্যে। এখানে আমি একটু বলে নিচ্ছি, আমরা আসলে যে রোডটা ইউজ করেছি সেটা হচ্ছে, আমাদের 2টা ওয়ে আছে। কাঁচপুর সায়দাবাদ হয়ে যেটা যায়, আরেকটা হচ্ছে 300 ফিট দিয়ে ভুলতা দিয়ে যে কাঞ্চন ব্রিজ দিয়ে যায়। এটা আমাদের জন্য একটা ইজি প্রাইভেট কার বা মোটরসাইকেলে করে যাওয়ার জন্য। আমরা এই পথটা দিয়ে যাওয়া আসা করি নর্মালি প্রাইভেটে গেলে আর কি। তো ঘটনাটা ঘটে রাসেল ভাই, আমরা যখন সন্ধ্যার পর রওনা হই, আমরা 3 জন কলিগ ছিলাম, আমি আর আমার 2 কলিগ, সাথে 2টো বাইক ছিল আমাদের সাথে। তো আমাদের যে স্টেশন থেকে দাউদকান্দি যে টোল প্লাজার ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। তো 12 কিলোমিটার আমরা খুব ভালোভাবে আসি, খুব একই গতিতে 2টা বাইক। আমি ছিলাম একজনের পিছনে বসা, আর সামনে যে ছিল সে ছিল সিঙ্গেল। তো খুব ভালোভাবে আসি দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত। আমরা টোল দেই, টোল পার দিয়ে আমরা পার হই, ব্রিজে উঠবো সেই অবস্থা। তো যে সিঙ্গেল ছিল সে হচ্ছে আমাদের সামনে, আর আমার সামনে একজন ড্রাইভ করছে, আমি পিছনে বসা। তো হঠাৎ আমাদের পিছনেই একটা অ্যাম্বুলেন্স টোল দিয়ে মানে জোরে হর্ন বাজিয়ে, সাইলেন্সারটা বাজিয়ে জোরে জোরে আসতেছে। নর্মালি যেভাবে আসে খুব জরুরি বা আইসিইউ অ্যাম্বুলেন্স যেগুলা, ওই টাইপের যে জোরে হর্ন দিয়ে খুব হলে, ইমার্জেন্সি হলে যে কাজটা করে সেভাবে আসছে। তা আমি তাকিয়ে আছি অ্যাম্বুলেন্সটার দিকে, খুব জোরে আওয়াজ দিচ্ছে, বাট আমাদেরকে ক্রস করছে না অ্যাম্বুলেন্সটা। তো আমি চিন্তা করছি, এত জোরে মানে সাইলেন্সার বাজাচ্ছে, এত ইমার্জেন্সি, আমরা আমাদের বাইকের গতি কমাই দিচ্ছি। আমি বললাম যে একটু স্লো যান, অ্যাম্বুলেন্সটা চলে যাক। তো অ্যাম্বুলেন্সটা যাচ্ছে না। আমি বলছি, এটা কেমন অ্যাম্বুলেন্স, এত জোরে জোরে সাইলেন্সার দিচ্ছে, আর আমাদের গতি কমিয়ে দিলাম 30-40 মতো, আর অ্যাম্বুলেন্সটা যাচ্ছে না কেন? তো ওকে বললাম যে আসতে যান, ও অ্যাম্বুলেন্সটা যাক। পরে দেখলাম যে অ্যাম্বুলেন্সটা আমাদেরকে ক্রস করার সময় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে, অ্যাম্বুলেন্সের যে একটা গ্লাস থাকে মিডিলের দিকে, পিছনের গ্লাসগুলো কালো, উইন্ডোটা খোলা, সেখানে একটা লোক, সে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তো আমি নর্মালি নিয়েছি যে তাকিয়ে আছে, আমাদেরকে সে ক্রস করলো। তো আমরা যাচ্ছি আমাদের মতো। এর মধ্যে রাসেল ভাই আমাকে যে নিয়ে ড্রাইভ করতেছিল, সে বলতেছিল যে আমি একটু আনইজি লাগতেছে বাইকটা চালাতে, এতক্ষণ তো ভালো লাগছিল, একটু আনইজি লাগতেছে। আমি বলছি আর একটু জোরে চালান, অ্যাম্বুলেন্সটা এখন চলে গেছে, আর একটু জোরে চালান। আমাদের যে সামনে যে ইয়ে আছে সে খুব দ্রুত যাচ্ছে, 60-70 গতিতে যাচ্ছে। তো সে কি করলো, আর যেতে পারছে না, এই গতিতেই যাচ্ছে, 35 ম্যাক্সিমাম 40। আমি তাকে পুশ করতেছি যে তাড়াতাড়ি যান, আমাদের ঢাকায় পৌঁছাতে হবে, তো অনেক রাত্র হয়ে যাবে। তো সে কোনোভাবেই পারছে না। তার কেমন জানি একটু মানে আসার সময় নর্মালি সে যেমন 80-100-এ চালিয়ে আসছে, ওরকম স্পিডটা তার মধ্যে আর নাই, সেই স্পিডটা একদমই কমে গেছে। তো আমি আর হাইওয়েতে একটা প্রবলেম হচ্ছে, গাড়ির গতির সাথে মিলিয়ে চলতে হয়। গাড়ির গতির সাথে না মিলিয়ে চললে পিছন থেকে বারবার হর্ন দিতে থাকে, ডিস্টার্ব করে। তো তারপর আমরা চালাচ্ছি আমাদের গতিতেই, সেই অ্যাম্বুলেন্সটা আবার স্লো হয়ে আমাদের পিছনে চলে আসলো। আচ্ছা, তো আবার বললাম যে এত জরুরি অ্যাম্বুলেন্স, এত জোরে সাইলেন্সার দিচ্ছে, এটা এত স্লো যাচ্ছে কেন? আবার আমরা ক্রস করার সময় দেখছি সেই লোকটা, মানে বারবার সেই লোকটা আমার চোখেই পড়ছে, আমি পিছনে বসা। তো আবার সেই লোকটা, তো আবার জোরে জোরে পিছন থেকে সেই সাইলেন্সার বাজাচ্ছে, এভাবেই চলতে থাকে তার সাথে। এর মধ্যে যে আমার সামনে যে ড্রাইভ করছে সে খুব নার্ভাস হয়ে যায়, সে এভাবেই চালাতে থাকতেছে। তো
তো আমি যেটা ধারণা করতেছিলাম যে এত জোরে জোরে আসতেছে, ঘটনাটা কি হইতে পারে, তারা যাচ্ছে না কেন। তা আমি কয়েকবার মানে হাতে ইশারা করে তাকে সিগন্যালও দিলাম যে আপনি যান, আমরা স্লো যাচ্ছে, আপনি যান। বাট না, তার যে গতি নরমালি সেভাবেই চলছে। তো আমার মধ্যে একটা মানে ভয় কাজ করছে, এটা কিভাবে সম্ভব যে এত দ্রুত গতির অ্যাম্বুলেন্সটা বারবার আমাদেরকে পিছনে পড়তেছে, আবার সামনে যাচ্ছে, এরকম করে না, মানে একটা মানে খেলার মতো। একবার আমরা যাচ্ছি, একবার সে পিছনে, আপনাকে ক্রস করে যাওয়ার পরে আবার পেছনে এসে পড়ছে ব্যাপার আসলে। হ্যাঁ, এবং যে তাকিয়ে আছে সে আমার দিকেই তাকিয়ে আছে। জি। তা আমার মধ্যে একটা ভালো ভয় কাজ করতেছে যে এই ঘটনাটা কেমন। তাছাড়া যে ড্রাইভ করতে সে খুব নার্ভাস হয়ে গেছে, ওই দিক দিয়ে সামনে যে আছে সে আমাদের উপর খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তার গতির সাথে আমরা কোনোভাবে মিলাতে পারতেছি না। সে কোনো একটা জায়গায় থামতেছে 60-70 গতিতে, আবার যখন আমরা তাকে ছুই তারপর আবার সে চালায় নরমালি, সে আগে চলে যাচ্ছে। বাট কোনোভাবে আমরা একসাথে এক রতে আমরা যেতে পারছি না। তো আমি মানে মনে মনে একটা টার্গেট করি যে আমরা তো মদনপুর যখন যাব তখন তো রাইট টার্ন নিব আমরা। তো তখন হয়তো এটা তো নরমালি ওই দিক থেকে যে পেশেন্ট গুলো আসে সেগুলো নরমালি ঢাকা মেডিকেল অথবা পিজি ওই দিকটাতে যায়। নরমালি 300 ফিটে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। তো ভাবলাম যে আমরা হয়তো বেঁচে যাব, আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া যাবে, যে অ্যাম্বুলেন্সটা ওইদিকে চলে যাবে। তো আমাদের সামনে যে ছিল সে রাইট টার্ন নিয়ে সামনে অপেক্ষা করতেছে, আমরাও গেলাম। যাওয়ার পর দাঁড়ালাম একসাথে, দাঁড়ায় দেখি যে অ্যাম্বুলেন্সটা ঠিক রাইট টার্নই করলো। রাইট টার্নটা করলে সে আমাদেরকে খুব স্পিডে ক্রস করে গেল। আমি তখন খুব বেশি অবাক হয়ে গেলাম যে এইদিকে এটা কিসের জন্য আসলো, এটা তো ওইদিকে যাওয়ার কথা, সোজা যাওয়ার কথা, কেন রাইট টার্নে আসলো, এটাকে আমাদেরকে ফলো করছে এরকম কিছু। তো এর মধ্যে ওই আমাকে যে নিয়ে ড্রাইভ করতেছিল সে খুব নার্ভাস ফিল করতেছে, সে বলতেছে আমি কেন জানি বাইক টানতে পারতেছি না। তো আমাদের সামনে যে ছিল সে বললো যে বাইকে প্রবলেম নাকি ডবল ওঠাতে প্রবলেম। তো সে বললো যে ঠিক আছে, আমার বাইকটা একটু ভালো, আমার বাইকটা তুমি নাও, আর যে ডবল আছে আমি ডবলকে তার আমার পিছনে নিচ্ছি, তুমি সিঙ্গেল আসো এবং ভালো বাইকে আসো। তো আমরা ওরকম ভাবে কাজ করলাম, কিন্তু চেঞ্জ করলাম সবকিছু ঠিকই, বাট সবকিছুই আগের মতো। সে স্লো ভাবে আসতেছে, সে আগের মতোই করতেছে। তো আমি পিছনে, আমি এর মধ্যে ওই ঘটনাটা যে সামনে ছিল তার সাথে শেয়ার করতে শুরু করলাম যে তোলপাতা থেকে শুরু করে এই অ্যাম্বুলেন্সটা আমাদেরকে ফলো করতেছে, একবার আসছে যাচ্ছে, আমরা এটার মানেই বুঝতেছি না, এবং একটা লোক উইন্ডো দিয়ে তাকিয়ে আছে বারবার আমার দিকে। তো আমার খুব ভয় লাগতেছে বিষয়টা। আর ফারুক এই যে ছিল ড্রাইভে সে খুব নার্ভাস হয়ে গেছে, মানে সে বলতেছে আজকে আমার কেমন যেন লাগতেছে, আমার মনে হচ্ছে না আমি ঢাকা পর্যন্ত যেতে পারবো। আচ্ছা। তো এটা বলার পরপরই সাই করে আবার অ্যাম্বুলেন্সটা আমাদের পাশ দিয়ে গেল। আমি বললাম যে এই যে এই অ্যাম্বুলেন্সটা নিয়ে এতক্ষণ আমাদের সাথে এরকম হচ্ছে। তো তারপর পিছনে ফিরে তাকালাম, দেখলাম যে ও পিছনে পড়ে যাচ্ছে। পিছনে দেখলাম যে ওর আর কোনো চিহ্ন নেই, ওকে আর দেখতেছি না আমরা, যে সিঙ্গেল ছিল। তো আমরা বাইক ঘুরালাম, ঘুরে গেলাম, যে দেখলাম যে ও পড়ে আছে একটা গর্তের মধ্যে, পুরো বাইক সহ একটা গর্তের মধ্যে পড়ে আছে। গর্তে একটু বৃষ্টির পানি ছিল, ধোঁয়া উঠতেছে মোটরসাইকেলের থেকে, ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতেছে প্রচন্ড। সে প্রচন্ড ব্যথা পায়, বাইকের নিচে পড়ে আছে। আর যে একটা কাভার্ড বেঞ্চ ছিল তার পিছনে, হেডলাইট দুটো ওচা করে খুব হার্ড ব্রেক করে দাঁড়িয়ে আছে, মানে আর অল্পর জন্য সে বেঁচে গেছে, যে তাকে চাপা দেয়নি কাভার্ড বেঞ্চে এরকম। তো আমরা যাওয়ার পর তো আমরা অবাক, দেখে এটা যেটা কিভাবে হইলো। তাকে জিজ্ঞাসা করতেছি, সে বলতে পারতেছে না যে কিভাবে পড়লো, কেন পড়লো, কিছুই বলতে পারতেছে না। বাট সে মানে দুর্ঘটনাটা কিভাবে হলো এটাই তার কোনো আইডিয়া নেই। আচ্ছা। তো আমরা কাভার্ড ভ্যানওয়ালাকে দোষ দিতে পারছি না, কারণ সে হার্ট ব্রেক করার কারণে সে বেঁচে গেছে, তিনি বরং বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভালো বলতেছে যে সে হার্ট ব্রেক করেছে। তো সেখানে আমরা 10-15 মিনিট অপেক্ষা করলাম। এখন যে অ্যাক্সিডেন্ট করলো সে কোনোভাবে আর বাইক চালাতে পারবে না, তার পায়ে ইনজুরি হয়েছে। তো এখন আমরা প্ল্যান করলাম যে আমি যে এটাতে ডবল ছিলাম, যে ইনজুর্ড হয়েছে সে সাথে উঠে যাবে আর ওই বাইকটা আমি চালাবো। তো ওইভাবেই করছি। এখন হচ্ছে ওরা ভালোভাবে আগের মতো যাচ্ছে, বাট এবার আমার সাথে আবার দেখি যে ওই অ্যাম্বুলেন্সটা আবার আমার পিছে পড়ে গেছে, তারা স্পিডে যাচ্ছে। তো আবার সেই ঘটনা, সেই অ্যাম্বুলেন্সটা আবার আমার সাথে। আমি তো এখন সিঙ্গেল, তখন তো 2 জন ছিলাম, আমার মধ্যে একটু ভয় কম ছিল, এখন ভয়ের পরিমাণটা আরো বেড়ে গেছে, যে আবার অ্যাম্বুলেন্সটা যাচ্ছে এবং ওই লোকটা ঠিক একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি মানে ভীষণ ভয় পাইতেছি যে আমি কি এভাবে যাইতে পারবো ঢাকা পর্যন্ত, নাকি ওনাদেরকে আমি ধরতে পারবো, ওনারা কোথায় আছে। আর আমার ফোনেও চার্জ ছিল না যে তাদেরকে একটা ফোন করে আমি বলবো যে এই গন্তব্যে আমি আছি। তো এভাবে করতে করতে ভুলতা যে 4 কোণার যে মাথাটা আছে, 4 রাস্তা একটা ফ্লাইওভার হচ্ছে, ওই পর্যন্ত আমরা আসি। আসার পর
12 চাকার একটা বড় গাড়ি আছে, আমি কিভাবে যেন ওটার মাঝ পর্যন্ত ঢুকে গেলাম। আচ্ছা, মানে বড় একটা দুর্ঘটনা ঘটতো, আল্লাহ বাঁচাইছে আমাকে। পরে কয়েকজন লোক দেখলো, দেখার পর আর ওইটাও একটা সিগন্যাল ছিল, সিগন্যাল থাকার কারণে উনিও হার্ট ব্রেক করে ওখানে গাড়িটা আটকিয়ে রাখে। পরে কয়েকজন আমাকে টেনে বের করলো বাইকটাতে একটু ক্ষতি হয়েছে, এই ব্রেকটা একটু বাঁকা হয়ে গেছিল। তো এই বাঁকা ব্রেক নিয়েই আমি সামনের দিকে আগাইতেছি। তো একটু পর যাচ্ছি, এটা ক্রস করলাম, ক্রস করে দেখি যে আবার সেই অ্যাম্বুলেন্স, আবার সেই ঘটনা, আবার মানে এরকম হচ্ছেই। মানে সেই শুরুতে যেটা হয়েছে এখন পর্যন্ত সেটা হচ্ছে, আর ভয়টা আমার বাড়তেছে যে আমি কি করব, মনে হচ্ছে বাজে কিছু হচ্ছে আমার সাথে। এটা তারপর একটু পর আমি গেলাম, যাওয়ার পরে আমি ওই অ্যাম্বুলেন্সটা আবার আমাকে খুব দ্রুত ক্রস করে গেল, আবার সেই লোক, আবার সেই চেহারা, এবং আপনার দিকে আবারও তাকালো। আচ্ছা, তো ওই দিকটা একটা গ্রাম অঞ্চল টাইপের, তো মানে কিছু কাভার্ড বেঞ্চ ছাড়া লোকাল বাসও দেখা যাচ্ছে না, মানে প্রাইভেট কারটার খুব কম, মানুষজনের হাঁটা চলা খুব কম, নরমালি মালামাল ক্যারি করা হয় ওই রোডটা দিয়ে আর কি। তো তারপর কি হলো, তারপর অ্যাম্বুলেন্সটা খুব দ্রুত চলে গেল, আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর অ্যাম্বুলেন্সটাকে আর দেখলাম না কিছুক্ষণ। এরপর দেখলাম একটা প্রাইভেট কার, প্রিমিয়ার টাইপের প্রাইভেট, সেটা হচ্ছে নরমালি দুই পাশে যে গ্লাস থাকে, লুকিং গ্লাস লাল কাপড় বাঁধা। আচ্ছা, ডেড বডি ক্যারি করলে যে পিকআপে বা গাড়িতে করে আর কি, যে একটা রেড সিগন্যাল দিয়ে যাচ্ছে ওরা, দুই পাশে কাপড় বাঁধা। আসল ভাই ওইটা হচ্ছে মানে ওই গাড়িটা আবার একটা দ্রুত দেখলাম আমাকে গেল, কিন্তু সেই লোকটাই সেই গাড়ির সামনে বসা, যেই লোকটা ছিল অ্যাম্বুলেন্সে ড্রাইভ করছিল না, সে ড্রাইভারের পাশে সিটে বসে আছে, এবং সেই গাড়িটারও গ্লাসগুলো সবগুলোই কালো। মুহূর্তের মধ্যে আমি চিনতে পারলাম যে সেই লোকই অ্যাম্বুলেন্সে যে ছিল, একই লোক। আমি তো আসলে আরো বেশি হয়ে গেলাম, ঘাবড়ে গেলাম যে মনে হয় সম্ভব না আমার পক্ষে যাওয়া। আমি তখন বাইকটা থামায় রাখলাম, যে আমার উপযুক্ত টাইম হচ্ছে এখন থামিয়ে রাখা, আমার আর কোনো উপায় নেই, আমি যেতে পারছি না। বাইকটা থামিয়ে রাখে, এখন আমি কাউকেই পাচ্ছি না এখানে যে আমাকে কেউ একটু হেল্প করবে, রাত্র হয়ে যাচ্ছে, শুধু একটু কয়েকটা কাভার্ড ভ্যান দেখতেছি। আর একটা মনে একটা কাজ করতে হলো, ছিনতাইয়ের ভয়, ওই রাস্তাটা বেশি ভালো না, খুব ভয় কাজ করতেছিল। পরবর্তীতে আমি কয়েকজন লোককে পাওয়ার পরে তাদের ফোন নাম্বার দিয়ে ওই আমাদের সামনে যারা ছিল তাদেরকে কল ইনফর্ম করি যে এই পজিশনে আছি। ওরা আসলে আমাকে হেল্প করে আবার সেই আগের মতোই আমরা যাচ্ছি। তো যাওয়ার পরে আমি তো খুব ভয়ে যাচ্ছি, তো ওরা অনেকটা আমার সাথে সাথে যাচ্ছিল, কিন্তু আমি যেই গতিতে যাচ্ছি আসলে ওরা কোনোভাবে ওটা পারতেছে না। আর এরপরই 300 ফিটের কাছাকাছি চলে আসছি, একটা যানজট লাগছে, ওখানে ওদেরকে আমি আবার হারাই ফেলি, পাই না। তো ওরা কাঞ্চন ব্রিজটা ক্রস করে ওরা কাঞ্চন ব্রিজের ওই পার থাকে, আর আমিও এর মধ্যে, আর ওই গাড়িটাকে আমি দেখি না, আর পান না ওই অ্যাম্বুলেন্সটাকে আর পাইনি, গাড়িটাকে আর আমি দেখি না। যানজটে অনেক গাড়ি দেখি, বাট ওই গাড়িটাকে আমি দেখি না। একটা সেডান দেখছিলেন, ওইটাও আর দেখছি না। গাড়িটাকে আমি দুইবার দেখেছি, একবার সময় দেখেছি, আরেকবার সামনে আরেকবার দেখবো। তো আমার সিদ্ধান্তটা হচ্ছিল যে ওই পার যাই, ওরা অপেক্ষা করছে। একসাথে 3 জন গেলাম, যাওয়ার পরে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না থাকার কারণে ওই বাইকের যে পিছনে ইনজুর্ড ছিল সে বলল যে ও পিছনে বসবে, যদি পুলিশ ধরে বা সার্জেন্ট ধরে ওর লাইসেন্সটা শো করবে। আমি ড্রাইভে আছি, আমি চালাচ্ছি, ও পিছনে। তো আমরা দুজনে এখন আবার উনি আবার চলে যাচ্ছে, তো আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি, উনি খুব গতি দিয়ে যাচ্ছে, আর আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল 30-35 এ যাচ্ছি। মনের মধ্যে খুব ভয় কাজ করতেছে, সেও ইনজুর্ড, আর আমিও খুব ভয় নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে আবার সেই গাড়িটাকে দেখলাম একবার রাসেল ভাই, এটাই লাস্ট টাইম ছিল গাড়িটাকে দেখার। গাড়িটা আবার চলে গেল, আবার খুব আমার দিকে সেইভাবে তাকায় ছিল। তো আমি আর ওই তাকে বললাম যে অ্যাম্বুলেন্সটা দেখার পরে, এরপরে সেই গাড়িটা সে দেখে নেই, শুধু আমার সাথে হয়েছে। তো আমি আর তাকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারতেছে যে কি ঘটতেছে এটা। আমি তাকে বললাম যে দোয়া পড়েন, মনে হয় বাজে কিছু হচ্ছে আমাদের সাথে, দোয়া পড়েন আমরা যাতে ঠিক মতো পৌঁছাতে পারি। আচ্ছা, তো খুব আস্তে আস্তে আমরা আসলাম, আসার পরে কুড়িল পর্যন্ত আমরা আসলাম। এর মধ্যে গাড়িটাকে আমরা দেখিনি। কুড়িলে আসার পর একটু পরেই আমরা বাইক নিয়ে পড়ে যাই এবং পিছনে একটা প্রাইভেট কার ছিল, সেও খুব স্পিডে ছিল, বাট আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। সে খুব হার্ট ব্রেক করার কারণে আমরা দুজনে ছিটকে পড়ি দুই জায়গায়। আচ্ছা, তো খুব ভালোই আহত হই আমরা। আহত হওয়ার পরে তারপর আমরা ওই সামনে যে ছিল তার সাথে যোগাযোগ করে আমরা কোন রকমের রাসেল ভাই বাসায় যাই, এবং মানে আল্লাহর কাছে শুকরিয়া করি যে আজকে মানে কি হতে চলছিল আমাদের সাথে আসলে আমরা জানতাম না। আমাদের বাবা মায়ের দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, এই জন্য হয়তো আমরা আজকে বেঁচে আসছি।
আমার ওই কলিগটা অসুস্থ ছিল কয়েকদিন। আর রাসেল ভাই আমার যে ইনজুরি ছিল পায়ে পড়ে যাওয়ার পরে, নর্মালি আমি তো হসপিটালে জব করি, আমি যেটা জানি আর কি, সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে রিমুভ হয়ে যায় বা শুকিয়ে যায়, হিল করার কথা, হিল করার কথা। কিন্তু বাট আমার 1 মাস পর্যন্ত হয়ে গেছিল রাসেল ভাই, এই ইনজুরটা ভালো হয়নি। এবং আমি এত সুন্দর করে আমাদের এক্সপার্ট সিস্টারদের যে ড্রেসিং করাতাম, বাট এটা ভালো হয়নি, অনেক সময় লাগছিল। নর্মালি ডায়াবেটিক পেশেন্টদের এত সময় লাগে না, বাট আমার কি করতে এটা অনেক সময় লাগছিল। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আপনার আমি শুনেছি হচ্ছে গিয়ে সুমিতের কাছে। জি। তো সুমিত, এটা হচ্ছে আপনার ঢাকার বাইরের একটা কাহিনী, এটাও যথারীতি আপনার একটা আসলে ট্রাভেলিং এর উপরই। তো জিনিসটা মানে আমার কাছে বেশ অবাক লাগলো কোইন্সিডেন্টলি, যে এর আগে যিনি বললেন ওনারও ছিল হচ্ছে ট্রাভেলিং, আর আমার প্রথম কাহিনীটাও কাইন্ড অফ লাইক দ্যাট ছিল। এটাও সেরকম, আসলে সিলেক্ট করার সময় তো করা হয়েছে করার আর কি। যাই হোক, সুমিতের এই কাহিনীটা হচ্ছে যে বাংলাদেশের খুব বিখ্যাত একটা রাস্তার কথা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই রাউটটা উল্লেখ করব না, কারণ ওইখানে রেস্টুরেন্ট এই একটাই পড়ে বেশ বড়। এখন আমি যদি এটা নাম বলি অনেকে কিউরিয়াস হবেন। হ্যাঁ, যাই হোক, তো সুমিত যাচ্ছিল তাদের বাড়িতে, এবং যথারীতি সে আপনার তার বাসটা ছিল রাতে, এবং ঠিক ধরেন ঢাকা থেকে যখন যাচ্ছে যেতে যেতে একটা সময় যখন পৌঁছায় তখন অলরেডি রাত হয়ে গেছে, লাইক 12টা 1টা এরকম ভোরের দিকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর কথা আর কি। তো ও যেখানে যাচ্ছিল সেখানে রাসেল ভাই এমন একটা জায়গায় রেল স্টেশনটা, যে আপনার এরপরে রেল স্টেশনের পরের জায়গাটা হচ্ছে প্রান্তর। আচ্ছা, এটা কোনো একটা সময় বিলের মতো হয়ে যায় বৃষ্টির সময়, আর যখন নাকি মানে দুই পাশে পানি রাস্তার পাশে চলে আসে, আর শুষ্ক সময় শুষ্ক থাকে, ধুধু প্রান্তর থাকে। এবং অ্যাকচুয়ালি কিন্তু এরপর আর রেল স্টেশন নাই, দীর্ঘ সময় ওই রাস্তাতেই চলতে হবে গাড়িটা, হ্যাঁ, এরকম একটা জায়গায়। এবং ওই রাস্তাতে অনেক দূর চলার পর দুই পাশে একটু বনের মতো জঙ্গলের মতো পড়ে এরকম। সো এবং রাসেল ভাই আপনি নিজেও ট্রাভেল করছেন অনেক রাস্তায়, এটুকু বলে রাখলাম আর কি। আচ্ছা, যাই হোক, ও যখন ওখানে পৌঁছায় তখন রাতের বেলা, রাসেল ভাই রাতের বেলা ওই রেল স্টেশনে পৌঁছায়, বেশ ওই রেস্টুরেন্টটা বেশ বড়, লাক্সারিয়াস, 1 তলা 2 তলা 3 তলা এরকম, এবং ওপরের দিকে একটু পরিচ্ছন্ন জায়গা, নিচের দিকে তো এভারেজ। তো উঠে যায় সুমিত, ওখানে ওদের গাড়িতে করে যাচ্ছিল, ওরা গাড়ি পার্ক করে উপরে উঠে যে আপনার ওই যে লাউঞ্জ যেখানে ওখানে বসে দেখে লাউঞ্জ ফাঁকা। রাতের বেলা খুব একটা বাসও থামে নাই, যেহেতু তার প্রাইভেট কারে ট্রাভেল করা হচ্ছে, অন্য কোনো বাসের স্ক্যাজুয়াল নাই। আচ্ছা, শান্ত যখন অনেকগুলো বাস থামে তখন ধরেন ডিফারেন্ট মানুষজনের আনাগোনা ঘটে। তো দেখতেছে যে পুরাটাই ফাঁকা ওই জায়গাটা। তো এক জায়গায় যে বসে যে কিছুক্ষণ চিন্তা করে কি করবে, হালকা লাইট স্ন্যাক্স এর কথা চিন্তা করে। তো ওখানে বেশ করে বাইরের স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায় না, আইসক্রিম, কফি, স্যান্ডউইচ এগুলাই আর কি। তো এইগুলো অর্ডার করে ওগুলো নিয়ে এসে আস্তে করে বসে একটা টেবিলে। তো যখন বসে আছে ও হঠাৎ করে খেয়াল করে যে একটা কোণা ছিল অন্ধকার, কিন্তু লাইট লাগানো, বেশ স্পট লাইটও আছে মাঝখানে। তো গ্লাসের এক পাশে থেকে অন্ধকারে যে কিছু নড়াচড়া টাইপের আর কি। আচ্ছা, তো খেয়াল করে দেখে যে একটা মেয়ে বসে আছে। মেয়েটা বসে, হালকা আলো পড়ছে তখন সে আরো খেয়াল করতেছে, একটা আলো আধারী ছায়ার মধ্যে মেয়েটা বসা, এন্ড তার শাড়ির রং হচ্ছে আপনার কাইন্ড অফ রেড, এটাও বোঝা যাচ্ছে। লালের মধ্যে হালকা আলো পড়াতে এটা মানে ডার্ক মেরুন রাখতেছে অন্ধকারে। আচ্ছা, মেয়েটা বসে আছে, মেয়েটা তাকাচ্ছে ওদিক থেকে, ও তাকাচ্ছে, এন্ড হি ফেল লাইক তাদের ভেতরে কোন একটা মানে ভাবের আদান প্রদান হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখছে ও খুব মানে কফিতে চুমুক দিচ্ছে, খুব খোশ মেজাজে চলে যায় আর কি। তো বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকে, ও দেখে। তারপর ও একসময় চিন্তা করে যে ও মেয়েটার সাথে কথা বলতে চায় আর কি, মানে দ্যাটস হোয়াট হি উইলস টু ডু। আচ্ছা, এটা ইচ্ছা করে। তো ও যখন উঠে দাঁড়ায়, দেখে যে ও যাবে মেয়েটার ডেস্কের কাছে আর কি, টেবিলটার কাছে, দেখে মেয়েটা উঠে হাঁটা দেয় আর কি। তো তাকে চিন্তা করে মেয়েটা কই যাচ্ছে, ওকে ফলো করে কোথাও যাবে, মানে নিচের লবিতে বা কোথাও, ও পিছে পিছে হাঁটে। কিন্তু ও যে দেখে যেখানে নাকি চেয়ার টেবিল গুলো লাইট বন্ধ করে উপর করে রাখা আর কি, মানে এই জায়গাটা শান্ত বেশি টাইম হলে মানে রাশ টাইমে ওগুলো ওপেন করে, ওই জায়গাটা দেখে মেয়েটা ওদিক দিয়ে ঢুকে গেল, ঢুকে পেছনে যে রেস্টরুমের যে অংশটা ওখানে চলে গেল। তো ও একটু কনফিউজ হয়ে যায়,
ও চিন্তা করে এখানে তো আমার এখন যাওয়া যাবে না, বেসিক্যালি ওই জায়গাটা রেস্টরুম, বাট ওই জায়গায় রেস্টরুমের দুকের যে লাইট সেগুলো সবই বন্ধ, মানে এই পাশটাকে ইউজ করতেছে না অ্যাকচুয়ালি, মানে যেই যাচ্ছে হচ্ছে এই পাশে রেস্টরুম আছে ওগুলাতে লাইট জ্বলতেছে মানে যাওয়ার জন্য, এই পাশেটা পুরোটাই শাট ডাউন করে রাখছে না। এখানে গেল কিছুক্ষণ চিন্তা করে দাঁড়ায় দাঁড়ায় কি মানে যাওয়াটা ঠিক হবে না, ও এই পাশে এসে আবার দাঁড়ায় থাকে, অনেকক্ষণ হয়ে গেল কোনো খবর নাই কিছু নাই। এক সময় সে দেখে যে মেয়েটা বের হয়েছে ওখান থেকে, বের হয়ে সামনে আসছে আর একটু, এসে ওকে হাত দিয়ে সিঁড়ির দিকে দেখাচ্ছে, লাইক গো এরকম কিছু। আচ্ছা, তো এটাতে ও একটু মানে অস্বস্তি ফিল করে যে এরকম কেন, মানে হোয়াট ইজ দিস, আমার সাথে তার কথাও হয় নাই কিছু হয় নাই। দেখো ও জিনিসটাকে ইগনোর করে ও চলে আসে, ও আরো কোথাও যাওয়ার চিন্তা করে, ও আসে ওর ডেস্কের মধ্যে বসে, বসে যেখানে বসছিল আর কি সেখানে বসে থেকে অনেকক্ষণ চিন্তা করে, দেখে না ওই টেবিলটাতে মেয়েটার ব্যাক করে নেই। তো প্রায় 10-15 মিনিট এরকম বসে থাকার পর রাসেল ভাই সুমিত নেমে যায় সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে। নিচে এসে ওদের যে গাড়ি রাখছে ওদের ড্রাইভার ছিল আর ও ছিল, তো যে ড্রাইভারের সাথে কথা বলে একটা সিগারেট কিনে ওখান থেকে, সিগারেটটা থেকে দেখে যে পাশে একটা ট্রাক, ছোট্ট একটা মানে যে 1.5 টনি ট্রাক যেগুলো ছোট পিকআপ, ওপেন পিকআপ ট্রাক, সেখানে মানুষজন একটু জটলা করতেছে। জি, কয়েকজন মানুষ আছে, উপরে 2 জন মানুষ, একটা হুজুর টাইপের লোক। হ্যাঁ, তো ও দেখে মানে খুব একটা কি ব্যাপার এসে, তারপর দেখে যে মানুষ ওদের মধ্যে আবার কথাবার্তা খুব ব্যস্ততার মধ্যে একটা কথাবার্তা লাইক হুড়মুড়ে অবস্থা এরকম এসে। তো এরকম অবস্থায় হুজুরের সাথে কি কি জিজ্ঞেস করতেছে কারা, ও জাস্ট আগ্রহ ভরে সিগারেট খেতে খেতে যায়, যে বলে কি হয়েছে, মানে কি কাহিনী কি এখানে, বলছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানুষ। হ্যাঁ, তো লাশ সরা নিতেছে, এখান থেকে সরা নিতেছে এবং এটা এসে নিতে হবে। তো ও জাস্ট মানে শুনে একটু অস্বস্তি ফিল করে, সেদিক থেকে ও হঠাৎ করে তাকায় রাসেল ভাই যেটা দেখে ট্রাকের পেছন দিকটা তো খোলা, ওরা ওই দিয়ে এরকম চটের মতো দিয়ে শোয়া রাখছে, রাইট, চাটাই দিয়ে সেখান থেকে সে দেখে যে মানে এটা একটু কেমন জানি গুজবাম্প আমার নিজেই লাগতেছে, যে ওই চাটার ভিতর থেকে লাল রঙের রক্ত শাড়ি, আচ্ছা, শাড়িরই দেখা যাচ্ছে এবং একটা মেয়ে মানুষের মুখের এতখানি দেখা যাচ্ছে। সো ও এটা দেখে না রাসেল ভাই একটুই হয়ে যায়, মানে পায়ের ওখানে, হ্যাঁ মানে মাথার কাছ থেকে মাথার একটু দেখা যাচ্ছে, আর এখান থেকে শাড়ির পাড় দেখা যাচ্ছে। আচ্ছা, মানে ট্রাকটা এইভাবে পিছন দিক থেকে খোলা, তো টাটায়ের মধ্যে রাখছে বডিটা। তো ও দেখে একটু মানে শকড হয়, মানে খুব শকড হয়ে চিন্তা করে কি যে মানে লাল শাড়ি এবং ওই মাথাটা থেকে শকড হয়। ও জিজ্ঞেস করে কি আমি কি লাশ দেখতে পারি একটু, তো হুজুর বলে কেন, বলে না চেনা পরিচিত হইতে পারে, আই ডোন্ট নো, আপনারা তো পরিচয় জানেন না। তখন ওই হুজুর সামনে নিয়ে যায় ওকে যে ওই লাশটার মাথাটা দেখায়, এর সাথে আরেকটা ছেলেও নাকি মারা গেছে ওই একই সাথে, মাথাটা যে দেখায় তাকায়, ও দেখে যে ওর কাছে মনে হয়েছে অ্যাজ ফার এজ হি ক্যান, যে মেয়েটাকে সে ভিতরে দেখছে রেস্টুরেন্টের, এটা সেই মেয়েটাই ওখানে। আচ্ছা, মানে ইটস লাইক ওই মেয়েটাই অ্যাক্সিডেন্ট করা মেয়েটা, যাকে একটু আগে দেখছে, এবং সে প্রচন্ড একটা ধাক্কা খায়, খুবই ধাক্কা খাওয়ার মতো, প্রচন্ড একটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর ওকে জিজ্ঞেস করে চিনেন, বলে না আমি চিনি না। ও আর কিছু বলে না, ও সরে আসে এবং ও এই ঘটনাটা বলে ওদের ড্রাইভারকে, এবং ড্রাইভার বলে যে জানেন না আপনি কি দেখছেন। অনেকেরই বিশ্বাস আছে ড্রাইভারদের, ওদের অনেক মানুষের বিশ্বাস আছে, অনেকে ওকে বলছে যে হয়তো মেয়েটার আত্মাকে দেখছে, এই দেখছে এরকম কিছু। বাট হোয়াট আই থিঙ্ক, আমি যেটা বিশ্বাস করি যে কারিন নামে একটা জিন আমাদের সাথে থাকে এন্ড ইট মুভস অ্যারাউন্ড, মানুষকে দেখা দেয়। মোস্ট প্রবাবলি ও এটার কারিনকে দেখছে, হতে পারে। হ্যাঁ, এটাই যতদূর সম্ভাবনা রাসেল ভাই। এবং সেই কারিন তো সবসময়, আচ্ছা কোনো সময় তো মানে এরকমও বোধহয় হয় যে কারিন মানে ভালো হয়, তাই না? কারিন তো আসলে ভালো হওয়ার কথা না রাসেল ভাই, কারিন হচ্ছে সবসময় মানুষকে কুপ্রবৃত্তি দেওয়ার জন্যই তাকে পাঠানো হয়। আচ্ছা, একটা মানুষকে তার যতই যে আমরা যেটাকে বলি আমাদের রিপুগুলা, জি, এটা কিন্তু কারিন আমাদেরকে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, মানে যেটা আমি শুনেছি, এবং আমি যদি শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার সাথে কারিন দেওয়া হয়েছিল, বাট আমার কারিন ভালো হয়ে গেছে আমার সাথে থেকে। আচ্ছা, হ্যাঁ, দ্যাটস বাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর বাকি যারা বুজুর্গ আছে বা উলিয়ারা আছে, ওনারা হয়তো এটাকে কিছুটা করতে পারে, বাট একটা ভালো মানুষ কতটুকু মানে করতে পারে এটা তার উপর ডিপেন্ড করে আই থিঙ্ক।
আচ্ছা। বাট মানুষ যদি সঠিক পথে থাকে হয়তো কারিনকে করতে পারে। এটা অনেক রিলিজিয়নে আমি শুনছি যে এরকম বলা আছে। ইজিপ্টেও কিন্তু বলা হয়তো, প্রাচীন ইজিপ্টে, জি। যে একটা মানুষের একটা কা থাকে, মানে তারই একটা প্রতিচ্ছবি তার সাথেই থাকে, কা। ইজিপ্টেও বলা হয়তো। সো এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করে এবং এটাই কিন্তু দেখা দেয়। মানে খুবই জিনিসগুলো খুব পেঁচানো না, মানে ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ সেটাই মানে সেটাই। খুবই বেচা না। আমি এরকম মানুষের কাছে শুনছি অনেকে যে সে একটা মানুষকে দেখছে, হ্যাঁ একটা মানুষকে দেখছে, অত সে কিন্তু জানতো না ওই মানুষটা তার ধরেন 1 সপ্তাহ আগে মারা গেছে, ও সে কিন্তু ওই মানুষটাকে অন্য জায়গায় দেখছে। কারিন রেটের ছোট কোনো ঘটনা কি আপনার মনে পড়ছে একদমই? কারিন নিয়ে এরকম মানে ওই যে আমি তো যতজনের মানুষের কাছে শুনি যে ওই হুম, আত্মহত্যার ব্যাপারগুলো হুম, যারা দেখে, এই জিনিসগুলোতে এরকমই আমি শুনছি যে জিনিসটা যেরকম এক গ্রামে এরকম একজন স্কুল মাস্টারের মেয়ে, হুম, সে এরকম ফাঁসি নিয়ে মারা যায়। আচ্ছা। হ্যাঁ, এবং অনেকেই ওখানে গেলে মানে ওই দেখতো যে ওই মেয়েটা ওখানে বসে আছে, কি করতো মানে আপনার বসে আছে, অনেকে দেখে যে অনেকে দেখলে ভেঙচি কাটতো, অনেকে কথা বলতো, এবং একাধিক মানুষের মধ্যে, এবং সেটা দিনে রাতে কোনো ব্যাপার না। না দিনের তো কোনো ব্যাপার না, কিন্তু নির্জনে, মানে জিনিসটা যার সাথেই করছে সে কিন্তু একাধিক মানুষ মিলে দেখে না। এবং অনেক ক্ষেত্রে তো এরকম হয়, যেমন এই যে আপনি একটু আগে যে ঘটনাটা বললেন, এই ঘটনাতে তো এরকম না যে সেই মেয়েটাকে দেখার কোনো অবকাশ আছে, সে এটার সাথে পূর্ব পরিচিত, পুরো পরিচিত আছে, একেবারেই পূর্ব পরিচিত না। একেবারেই না, সেটাই। একেবারেই না। এমন হতে পারে যে সে মারা গেছে, তার কারেন্ট ওই পাশে ঘোরাঘুরি করতেছিল, মানে হতে পারে না যে আমি হয়তো হ্যালুসিনেট করলাম, আমার হয়তো পরিচিত কেউ মারা গেছেন, খুব কাছের মানুষ, তিনি মারা গেছেন, তাকে আমরা হয়তো ভুলভাবে দেখতেও পারি, কিন্তু একদম অপরিচিত মানুষকে যখন দেখি, এবং এই ঘটনা বাবু ভাই আমরা অসংখ্যবার এরকম পেয়েছি যে মানে মানে এই যেই মানুষটিকে জীবিত দেখলো সেই মানুষটির লাশ একটু পরে যে আবিষ্কার করলো। আরো অদ্ভুত ঘটনা এরকম ঘটেছে যে কিছুক্ষণ আগে এরকম একটা লাশ দেখতে গেছে, লাশ দেখতে গিয়ে লাশের সামনে যখন লাশের যখন কাপড় খোলা হয় তখন দেখে যে সেইখানে সেই শুয়ে আছে। এরকম ধরনের অদ্ভুত ঘটনা ঘটেছে। কিছু জিনিস আবার একটু ডিফারেন্ট আসল ভাই, যেমন এটা আমার লাইফে আমার অনেক জায়গায় শোনা, যে অনেক পুণ্যবান ব্যক্তি যারা নাকি ধরেন খুব মানে পায়াস আল্লাহর ওলি টাইপের, আল্লাহর ওলি যারা ছিলেন, এদের মধ্যে অনেকেরই আমি শুনছি যে ওনাদের কিন্তু অনেকেই মৃত্যুর আগে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে আমি মারা যাব, আমার লাশ এসে নিয়ে যাবে, এবং যখন লাশ নিয়ে যেতে দেখে তাদের মধ্যে একজনকে দেখে ওই ব্যক্তি নিজেই। এরকম কিন্তু অনেকেরটাই শুনছি আমি এরকমও শুনছি যে একজন এরকম পুণ্যবান ব্যক্তি মারা গিয়েছেন, ওনাদের পরিচিত একজন হজে যেয়ে তাকে দেখছেন। আচ্ছা, এই কেসটা কিন্তু আবার একটু ডিফারেন্ট রাসেল ভাই, এটা আসলে ধর্মীয় ব্যক্তিরা বেশি ভালো বলতে পারবেন, যারা জানেন। আমি জানি কিছুটা, বাট আমি যেহেতু এটার মানে আই এম নট ভেরি এক্সপার্ট অন দিস থিং, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট। হ্যাঁ সেটাই না, বাট ফেয়ার এনাফ। হ্যাঁ সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাঙ্কস ফর কামিং। আপনি অসুস্থ থাকার পরে আজকে কষ্ট করে এসেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ওমর ফারুক। জি, আমি এসেছি মিরপুর 12 থেকে। জি, আপনার ঘটনায় চলে আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে আমি তখন মিরপুর 7 নম্বরে থাকি, সেখানে ঘটে। তো ঘটনাটা অলমোস্ট 7 বছর আগের। তো তখন হচ্ছে আমরা যে বাসাটায় থাকি, বাসাটা অনেক পুরনো একটা বাসা। বাসাটার বলবো স্ট্রাকচার, সেটা হচ্ছে বাসাটার আশেপাশে তখন সেরকম বাসা ছিল না, বস্তি ছিল কিছু, আর 2 তলা 2-3টা বাড়ি ছিল আর কি। তো আমরা ছিলাম 7 তলায়, বিল্ডিং এর 7 তলা ছিল, আর বিল্ডিং এর চারপাশে কিছুটা দূরে কিছু গার্মেন্টস ছিল আর কি। আচ্ছা, তো আমরা 7 তলায় ছিলাম, আমরা থাকতাম ওই ফ্লোরে হচ্ছে 4টা রুম ছিল আর কি। তো আমরা রুমে 4 ভাই বোন থাকতাম। তো ভাই বিল্ডিংটার মানে অনেক সমস্যা ছিল, যেরকম বিল্ডিংটার যেই মালিক পক্ষ ছিল তারা সবার মাথায় সমস্যা, মানে আমি যদি কিছু তাদের কোশ্চেন করতেছি সে অ্যান্সার করতেছে অন্য কিছু, প্রত্যেকটা ব্যক্তিরই সেম প্রবলেম। আর তারা যখন হাঁটে একা একা কি যেন বলে আর হাঁটে, জাস্ট যারা মালিক পক্ষ তারাই। আমাদের যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে যে ভাই আমরা যখন রাত্রে ঘুমাতাম তো টের পাইতাম যে ঠিক 2টা-2:30টার সময় আমাদের যে ড্রেসিং টেবিল ছিল, টিভি, ওয়ার্ড্রোব, এগুলোতে মনে হতো যেন কেউ টোকাচ্ছে। আর টোকাগুলো ছিল একটু অস্বাভাবিক, মানে একটার পর একটা খুবই দ্রুত ছিল আর কি। আর 25 মিনিট বা 30 মিনিট পরে আবার সেম এরকম হতো। তো রাসেল ভাইয়া এটা হয়তো ভাবতাম যে হয়তো আমিই শুনি, কিন্তু একসময় এটা আপুর সাথে ভাইয়ের সাথে শেয়ার করার পর শুনি যে তারাও শোনে সেম ম্যাটার। তারপর
এরকম করতে করতে আমাদের ফ্ল্যাটে যারা সবাই সেম, আর এই প্রবলেমটা হয়তো আপনার 5 তলায় বিল্ডিং এর আর 7 তলায়। তো ভাইয়া আর একটা কথা হচ্ছে, আর একদিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি তখন রাত হয়তো বা 1:30টার মতো বাজে, আমরা সবাই রুমে ছিলাম, তো হঠাৎ করে আমার একটা ফোন আসে। তো ফোনটা আসার পর আমি রুমে সবাই ডিস্টার্ব বোধ হবে জন্য আমি ফোনটা নিয়ে ছাদে চলে যাই, আর ছাদটা সবসময় খোলা থাকতো, তো জন্য আমি ছাদে চলে যাই ফোনটা নিয়ে। আচ্ছা। তো আমি কথা বলতে বলতে যে আমি যখন ছাদে উঠি, গেটটা খোলার পর যেটা ফলো করি ভাইয়া সেটা হচ্ছে যে ছাদে অসংখ্য লোক ছিল। মানে মনে হচ্ছিল যেন বিল্ডিং এর যারা ছিল সবাই মনে হয় ছাদে চলে আসছে, পুরো বিল্ডিংটা ফুলফিল, ছাদ ফুলফিল, আর অনেক হইচই, অনেক শব্দ হচ্ছিল। তো আমি ব্যাপারটা নর্মালি নিলাম, তো আমি সবার থেকে এক কর্নারে চলে গেলাম কথা বলার জন্য, কিন্তু এত হইচই ছিল যে আমি কথাই বলতে পারছিলাম না, মনে হচ্ছিল যে আমি ফোনে কি বলছি শুনতেছি না। তো লাইনে যে ছিল তাকে আমি বললাম কি যে আমি কালকে কথা বলবো, কারণ রুমের মধ্যে এখন বড় ভাই আছে, তো কথা বলতে পারবো না, আর ছাদে অনেক লোকজন যার কারণে আমি কিছু শুনতে পাচ্ছি না। তো যে ফোনে ছিল ও বলল যে আমি তো এরকম কিছু টের পাচ্ছি না যে তোমার ওখানে হইচই, মানে ও ভাবছে আমি হয়তো ওকে ইগনোর করার চেষ্টা করছি, কিন্তু আমি ওকে বোঝাতে পারছি না যে এখানে অনেক হইচই। তো ও বললো, বারবার বলতেছে যে তুমি হয়তো আমাকে ইগনোর করছো, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। তো ভাই তখন আমার কিছুটা মাথায় আসে যে এত হইচই, আমি যেহেতু শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি না ওর, ও কিছু না শুনে কিভাবে পারে। আর তখন আমি মানে ঘড়ি দেখি যে 1:30টার বেশি বাজে, তখন ভাই আমার মানে মাথায় কিছু একটা কাজ করলো যে হয়তো বা রং কিছু হচ্ছে। তাছাড়া আমি তো আগে কিছু সিমটম পাইছি বাসায়। তারপর ভাই আমি দৌড়ে নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পর পরের দিন আমি শেয়ার করি আপুর কাছে, তো সেম প্রবলেম। তো এরকম প্রবলেম হলো কিন্তু পারতো। কিছুদিন পরে আমার যে ছোট আপু, উনি জব করতো, তো একটা রিটেল শপে জব করতো, ওখান থেকে আসছে প্রায় 12টার দিকে আসছে। আসার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুমে যাওয়ার পর আমি আর বড় আপু রুমের মধ্যে ছিলাম। তো উনি ঢোকার 15 মিনিট সামথিং পরে আমরা টের পাচ্ছি যে আপু ভিতরে বসে কথা বলতেছে। কথাটা এরকম ছিল যে আমাকে ছাড়, চেপে ধরিস না, আমি আর বসতে পারবো না, আমি অনেক ক্লান্ত, বাসা যাবো, ছাড়। আচ্ছা। আবার এরকম বলতেছে যে না আমার ভাল লাগতেছে না, তুই একা একা গান শোন, আমি গান শুনতে পারবো না। এরকম কথোপকথন হচ্ছে। তো আপু বললো যে এত রাত্রেবেলা ও কার সাথে কথা বলতেছে, ওয়াশরুমে কি কেউ আসলো নাকি ওর সাথে। তো এরকম কথাবার্তা বলার পর বড় আপু ওয়াশরুমের সামনে চলে গেল, আমি ওর সাথে ছিলাম। তো দরজা নক করলো, দরজা নক করার 20 সেকেন্ড এরকম পরে হচ্ছে আপু দরজাটা খুলে, তো আমরা দেখতে পেলাম যে ওয়াশরুমের মধ্যে কেউ নেই, পুরো ওয়াশরুমটাই খালি। আর আসল ভাইয়া রাত্রেবেলা হচ্ছে যে সাইডে যে গার্মেন্টস গুলো ছিল ওগুলোতে গান বাজতো, ওরা ওভারটাইম করতো, দ্যাটস হোয়াই। তো ওই আপু বের হয়ে বলল যে মানে একটা ফোরাক ছিল ভাইয়া, মানে মনে হচ্ছিল যে ফোরাকটার মধ্যে কেউ আছে, মানে ফোরাকটা কেউ পড়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না, একটা ফোরাক জাস্ট বাচ্চাদের। তো ওই ফোরাকটা আপুকে বারবার মানে দুই কাঁধে চেপে ধরতেছে, ওকে উঠতে দিচ্ছে না, বলতেছে তুই আমার সাথে বস। তা আপু যখন বললো যে আমার ভালো লাগতেছে না, আমি যাবো, ক্লান্ত, তার বলতেছে ওই সুন্দর সুন্দর গান হচ্ছে, আমার এখানে একা ভালো লাগতেছে না। তো এটা বলার পরে আপু অনেক জোরাজুরি করে, কিন্তু কোনো কাজ হয় না। তো তারপর বড় আপু যখন দরজা নক করে তখন আর কি ওটা চলে যায়, দেন হচ্ছে আপু এসে দরজাটা খুলে বের হয়। তো আসলে এরকম মানে প্রায়ই হতো। আর একটা জিনিস যেটা আমি ফলো করতাম, আমি যখন সিঁড়ি দিয়ে উঠতাম, বাসাটায় কোনো লিফট ছিল না, সিঁড়ি দিয়ে উঠতে হইতো। আর ভাইয়া বললাম যে অনেক আগের বাসাটা ছিল, তো আমি যখন সিঁড়ি দিয়ে উঠতাম আমার মনে হতো যে হয়তোবা আমার এক সিঁড়ি মানে আমি যে সিঁড়িতে উঠতেছি ওই লাইনের অপর লাইনে কেউ একজন উঠছে জোরে জোরে খুব আমাকে দেখে, আর আমার ঠিক সেম নিচের সিঁড়িতে কেউ একজন আমাকে ফলো করতেছে। এরকম হতো যখন আমি রাত্রে উঠতাম, বিশেষ করে সন্ধ্যার পরে উঠলেই সেম জিনিসটা আমি ফলো করতাম। তো এরকম প্রায় ফলো করতাম। আর আমি খুব ভয়ে, এই জন্য রাত্রেবেলা খুব কম নামতাম নিচে। আর আরেকটা জিনিস যেটা আপু ফলো করতো সেটা হচ্ছে যে ভাইয়া রাত্রে যদি আপু ছাদে যেত, তো ছাদে গেলে একজন মুরব্বীকে দেখতে পেত। মুরব্বীটা থাকতো ভাইয়া বলতে ওই বিল্ডিং এর একটা পানির ট্যাঙ্কি, ওটা হচ্ছে আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা। আচ্ছা। তো ওটা হচ্ছে চিলি কোঠা টাইপের করা উপরে, ওখানে ওঠার জন্য কোনো ওয়ে নেই, মানে ইট বের করে ওখান থেকে চাইলে ওঠা যায় ওখানে। তো আপু নাকি ওই জায়গাটায় দেখতো একজন মুরব্বী, হয়তো বা ওখানে কাজ করছে বা ওখান থেকে কিছু একটা করছে, বাট ওই সেম জায়গায় দেখতো, কিন্তু ওই জিনিসটা তো আপুই দেখতো। তো আমরা যখন একজন একজনকে বলছি যে আমি এরকম কিছু ফলো করছি বা আমি এরকম নেগেটিভ কিছু ফলো করছি, তো এরকম বলতে বলতে সবাই সেম জিনিস ফলো করতেছি।
তো ভাই আমাদের জন্য খুবই ডেঞ্জারাস ছিল জায়গাটা, কারণ আমার বড় আপুর মেয়ে মানে ভাগ্নে ছিল একটা খুবই ছোট। আচ্ছা। ওর একটা জিনিস ফলো করতাম, ও যখন ভাইয়া ওকে রেখে ধরেন আমি একটু ওয়াশরুমে গেছি বা ওকে রেখে একটু বাইরে ছাদে গেছি মানে জামা কাপড় দিতে বা নিতে, এসে ফলো করতাম ভাইয়া ও আমাদের খাটের সাইডে বসা থাকতো, জালনার সাইডে। ও বসে ভাইয়া হাসছে, একা একা হাসছে জালনার দিকে তাকিয়ে, মানে মনে হচ্ছে যেন কি ওর সাথে খেলতেছে বা ওকে মজা দিচ্ছে, এই টাইপের কিছু এরকম ফলো করতাম। তো আমরা ডিসিশন নিলাম যে বাসাটা ছেড়ে দিব, কারণ বিভিন্ন প্রবলেম ফেস করছি আমরা, তাছাড়া বাচ্চা ওর সাথে প্রবলেম হবে। তো এরপর ভাইয়া আমরা যখন বাসা ছাড়ার কথা বলি, তো বাড়িওয়ালারা তারা মানে তাদের আমি আগেই বললাম, তাদের কিছু বললে তারা অন্য একটা অ্যান্সার করে দিচ্ছে, তারা অন্য কিছু বলছে। তো তারপর আমরা ফ্ল্যাটে যারা ছিলাম ওই ফ্লোরে সবাই যখন শেয়ার করলাম, সবারই সেম প্রবলেম। কেউ বলছে যে কেউ ওয়াশরুমে গেলে দেখছে বাতি নিভে যাচ্ছে, বা কাউকে মাথা ধরে ধাক্কা দেওয়া হচ্ছে ওয়াশরুমে। তো এরকম প্রবলেম দেখার পর ভাই আমরা ওখানে আর মানে ফিল করি না, কমফোর্ট ফিল করি না। দ্যাটস পরে আমরা ওখানে 4টা ফ্যামিলি ছিলাম ওই ফ্লোরের মধ্যে, আমরা 3টা ফ্যামিলি হচ্ছে বাসাটা ছেড়ে দেই। তো এই হচ্ছে ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাঙ্কস ফর ইউর ফার্স্ট স্টোরি, এবং আশা করছি যে আপনার কাছে আবার ফিরে আসতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সেকেন্ড ঘটনায় আপনাকে আবার বলছি। জি। তো ঘটনাটা ঘটেছে মূলত আমার গ্রামের বাড়িতে। জি। তখন ঘটনাটা মেবি 2004-05 দিকের ঘটনা। তো ঘটনাটা এরকম ঘটেছে, আমি নাম মেনশন করছি না কারোই। আমি ঘটনাটা হচ্ছে একটা হাজী সাহেব ছিলেন, হজ করে আসছেন, তাকে সবাই হাজী সাহেব নামই চিনতেন। তো তার পুকুর ছিল, মাছ চাষ করতেন। তো মাছ চাষ করার জন্য বিভিন্ন সময় মাছ ধরতেন একসাথে, অনেক মাছ। জি। তো অনেকগুলা মাছ ধরেছেন। তো ধরার পরে তো হাজী সাহেব তার মাছগুলা কিছু বিক্রি করেন আর কিছু ডিস্ট্রিবিউট করেন তার রিলেটিভদের ভিতরে। তো তার একটা মেয়ে ছিল, ক্লাস 9-এ পড়তো। জি। তো সে মেয়েটাকে গ্রামে রাসেল ভাই এই মাছ নেওয়ার জন্য একটা পাত্র থাকে, ডুলা বলি আমরা, গ্রামে আমরা ডুলা বলে থাকি, যেটা পানিটা সরে যায়, মাছটা রাখার পর পানিটা সরে যায়, ওরকম টাইপের একটা জিনিস। তো ওখানে কিছু মাছ দিয়ে তাকে বলা হলো যে তুমি তোমার বোনের বাসায় মাছগুলো দিয়ে আসো, তার দুলাভাইয়ের বাসায়। জি। তার বাবার কথায় সে মাছ নিয়ে রওনা হলো। রওনা হওয়ার পথে গ্রামের রাস্তা, কোনো রিক্সা বা সিএনজির কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, সে ওই গ্রাম থেকে ওই গ্রামে হেঁটেই যেতে হয়। তো হেঁটে যাওয়ার জন্য সে হেঁটেই যাচ্ছে। তো যাওয়ার পথে সে খেয়াল করেনি ব্যাপারটা, সে স্বাভাবিকভাবে মাছ নিয়ে চলে গেছে। আর টাটকা মাছ ছিল, পানি পড়তেছিল, একটু পানি পড়তেছে, পানি ঝরতেছে, ওইভাবে সে যাচ্ছে। তো সে গেল, যাওয়ার পরে তার বোনের বাসায় ঠিকঠাক মতো মাছটা দিয়ে আসলো, দিয়ে সে বাসায় ফেরত চলে আসলো। কিন্তু বাসায় ফেরত চলে আসার পরেই তার আচরণগুলো অস্বাভাবিক হওয়া শুরু করলো। তো মানে টোটালি অস্বাভাবিক, তার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেল, মানে মেল টাইপের ছেলেদের যে বয়স থাকে, সে মেয়ে মানুষ ওই টাইপের বয়স, বা খুব মানে রাগে অ্যাটিটিউড করতেছে ফ্যামিলি সবার সাথে। যখনই কেউ, তার মানে মনে হয়ে গেল যে সে কোনো কিছু দ্বারা আক্রান্ত হয়েছে। তারপরে কি হলো? তো তারপর যেটা হলো, প্রথম তো ফ্যামিলি বুঝতে পারেন যে ঘটনাটা হয়েছে। তো ফ্যামিলি প্রথম দিন ঘটনাটা মানে ওইভাবে সিরিয়াসলি নেয়নি, গুরুত্বের সাথে দেখেনি। তো ঘটনাটা তখনই গুরুত্ব সহকারে দেখছে যখন সে স্কুলে গেল। স্কুল থেকে সবাই বাড়ি ফিরছে, বাট সে ফিরে নাই। তো তার বান্ধবীদের কাছ থেকে খবর নিচ্ছে যে সে কোথায়। তার বান্ধবীরা বলতে পারতেছে না, তখন তো ফোনের অত যোগাযোগ ছিল না, ফোন নাম্বার ছিল না, তো কেউ বলতে পারতেছে না সঠিকভাবে সে কোথায়। তো অনেক খোঁজাখুঁজি করতে, তাই কোথায় পাচ্ছে না, মাইকিং করতেছে, 2 দিন হয়ে গেছে তাকে খোঁজাখুঁজি করতেছে, পাচ্ছে না। 2 দিন পরে তাকে পাওয়া গেছে কুমিল্লা শহরে পাওয়া গেছে। তার ইউনিফর্ম পরা ছিল, স্কুলের যে ইউনিফর্ম ছিল সেই ইউনিফর্ম পরা ছিল, তার বইগুলা যে ছিল, স্কুল ব্যাগ ছিল, তার বই ছিল, সবগুলোই ছিল। তো সেখানেও সে কিছুই বলতে পারছে না কাউকে যে সে কোত্থেকে আসছে, কিভাবে আসছে। তো কিছু লোকজন তাকে দেখে একটা গলির চিপায়, শহরের এক গলির চিপায় দেখে তাকে তার বই থেকে অ্যাড্রেস নিয়ে তাকে ওই অ্যাড্রেসে নিয়ে আসে কয়েকজন সহযোগিতা করে। তখন তার ফ্যামিলি বুঝতে পারে যে ঘটনা কিছু একটা হয়েছে, যে সে কুমিল্লা শহর কিভাবে গেল, সে তো স্কুলে যাওয়ার কথা, স্কুলের ইউনিফর্ম পরে সে ওখানে কিভাবে গেল। তো
তো তারপর গ্রামের অন্যান্য যারা ব্যক্তি ছিল তারা বললো যে ভালো হুজুর দেখানোর জন্য। তো আশেপাশে মসজিদ থেকে যারা হুজুর থাকে তাদেরকে নিয়ে আসছে। তো তারা আসলে এই কেসটা হ্যান্ডেল করতে পারছে না। তারা বলছে আমাদের দ্বারা এটা পসিবল না, এটা বড় কোনো হুজুর আছে, ওই হুজুরকে দিয়ে দেখান। তো চান্দিনা বা তার ওই পাশ থেকে কুমিল্লা জেলার একটা থানা একটা বড় হুজুর নিয়ে আসে যে এই বিষয়ে বেশ অভিজ্ঞ। তো সে কেসটা ডিসাইড করতে পারে যে ব্যাপারটা কি ছিল। ব্যাপারটা ছিল সে যখন মাছ নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে সিলেট থেকে একটা জিনের দল ভ্রমণে আসছিলেন। তারা তাকে আছর করেছিল। ভ্রমণে আসছিলেন, ভ্রমণে আসার সময় তারা একটা গাছের নিচে বিশ্রাম করছিলেন। আর ওই বিশ্রামে ওরা লাঞ্চ করছিলেন আর কি, দুপুরের খাবার খাচ্ছিলেন। তো ওখানে ওরা ছিল 7 জন আর তার বোন ছিল, টোটাল ওরা 8 জন পার্সন ছিল, মানে 7 ভাই তার বোনকে নিয়ে ভ্রমণে আসছে। এটা মৌলবীর কথা অনুযায়ী, মৌলবীর কথা অনুযায়ী, হ্যাঁ। তারপর কি তো ভ্রমণে আসার পর ওরা যে লাঞ্চ করতেছিল, ওই বোনের যে খাবারের পাত্র ছিল সেই পাত্রে ওই যে ডুলার মাছ ছিল, ওই মাছের পানি পড়ছিল আর কি। সেজন্য তারা খেপে গিয়ে কাজ করেছে। তো মাছের পানি পড়ার পরে সে ওগুলা সহ খেয়ে ফেলে বোনটা। খাওয়ার পরে নাকি ওই বোনটা মারা যায় আচ্ছা জিনদের। তো তারা এই ব্যাপারটা নিয়ে খুব ফেড আপ থাকে। তাদের একমাত্র আদরের বোন যে ও মারা গেছে, তারা কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারে না। তার জন্যই সে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। ওকে, এই মেয়েটার সাথে কাণ্ডগুলো ঘটাচ্ছে আর মানে কাউকেই সে পাত্তা দিচ্ছে না। তো সে বলছে এটা যাবে, বাট অনেক সময় লাগবে। ওই গ্রুপটা অনেক স্ট্রং একটা গ্রুপ, মানে তারা এটার প্রতিশোধ নিবেই। পরে কি রিমুভ করতে পেরেছিল? একমাত্র বোনকে হারিয়েছে। তো পরবর্তীতে যেটা করছে রাসেল ভাই, ওই হুজুরের সাথে ওরা কনসার্নে ছিল অনেক দিন, অনেক ঘটনা। এই আজকে এখানে বের হতে দিচ্ছে না বা কোন রকমে বের হয়ে গেছে, আবার অমুক জায়গা থেকে খুঁজে নিয়ে আসছে, এরকম ঘটনাগুলো অহরহই ঘটতেছে। তো হুজুরের ফলো আপে তারা ছিল। তো হুজুর অনেক ট্রাই করার পরে এই জিনদের সাথে একটা সম্মতিতে আসছে, তাদের সাথে কথাবার্তা বলে। তো জিনের যে বাবা মা ছিল ওরা একটু কাইন্ড ছিল, তাদের বলল যে তোদের যেহেতু বোন মারা গিয়েছে, তোরা আসলে তাকে ক্ষতি করিসনি, তাকে তোদের বোন হিসেবে নিয়ে নে, ধরে নে তোদের যে বোনটা মারা গেছে এটা তোদের বোন। তো তারপর ওরা বললো যে ঠিক আছে, এটা আমরা একবারে নিয়ে নিব। তো হুজুর বলতেছে না, এটা তো একেবারেই নেওয়া যাবে না। তা ছিল ওরা একেবারেই তাকে মেয়েটাকে নিয়ে যাবে ওদের বোন হিসেবে। বাট পরবর্তীতে হুজুর বিভিন্ন তার ক্ষমতা বলে সে আর নিতে দেয়নি। তো সে শর্ত দিয়েছিল যে তাকে বাংলাদেশের বড় বড় মাজার আছে, সে মাজার শরীফগুলো জিয়ারত করে নিয়ে আসবে। তো তার কথা মতো ফ্যামিলির সবাই তাকে ব্যবস্থা করে এবং সে এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, সে এখন সুস্থ।